তাহলে দেখো আগের দিন আমরা পড়ছিলাম জেট স্ট্রিম, কিন্তু আগের দিনের ইয়েটা কমপ্লিট হয়নি নেটওয়ার্ক ইস্যুর জন্য। ঠিক আছে, তো আজকে ওই জেট স্ট্রিমের ইয়েটা আমরা পুরোপুরি শেষ করব। তো আমরা বলেছিলাম যে জানবো হচ্ছে গিয়ে জেট বায়ু কিভাবে সৃষ্টি হয়েছে, উৎপত্তি, তাদের শ্রেণী এবং তাদের গুরুত্ব। একটা আপার এয়ার এয়ার সার্কুলেশন কিভাবে লোয়ার এয়ার অ্যাটমসফিয়ারকে প্রভাব বিস্তার করছে, সেটাও কিন্তু আমরা দেখব। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তাও, যে জেট বায়ু অ্যাকচুয়ালি কি না। জেট বায়ু হচ্ছে গিয়ে আপার ট্রোপোস্ফিয়ারে যে হচ্ছে গিয়ে একটা পশ্চিম থেকে পূর্ব দিকে একটি যে বায়ু স্রোত, প্রচন্ড বেগে যে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুকে আমরা জেট বায়ু বলি। ঠিক আছে, এখন জেট বায়ুর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে। যেমন হচ্ছে কি, আমি যদি লিখি, আগের দিন লিখে দিয়েছিলাম, তা বলে দিচ্ছি, আমি হেডিং করে নিই। জেট বায়ু যেমন হচ্ছে গিয়ে, যেমন এর গতিবেগ কত ছিল, 150 থেকে 400 কিলোমিটার ছিল। এর হাইট কি 9 থেকে 12 কিলোমিটার। মূল অবস্থান কত না 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশ। শীতকালে কি হয়েছিল, শীতকালে এর গতিবেগ বৃদ্ধি পায় এবং গ্রীষ্মকালে এর গতিবেগ কমে যায়। এটি এক ধরনের জিওস্ট্রপিক বায়ু আমরা বলে থাকি। তারপর হচ্ছে কি, এটি এক ধরনের থার্মাল উইন্ড। ঠিক আছে, জেট বায়ুর মধ্যে বাঁক বেশি হলে তাকে আমরা রশ্মি তরঙ্গ বলি। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এই যে তোমার যে জেট বায়ু কিভাবে ফরমেশন হচ্ছে। ঠিক আছে, এখানে জানতে গেলে তোমাদেরকে প্রথমেই দেখতে হবে যে হচ্ছে কি, যে থার্মাল উইন্ডের যে কনসেপ্টটা, সেই থার্মাল উইন্ডের কনসেপ্টটা আমি আরেকবার রিভাইন করে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা ছবি করে নিই আবার আগের দিনের মতো। এটা আমাদের হচ্ছে গিয়ে আর্থ সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, এটা 65, আর ফার্দার এদিকে আমি এক্সটেন্ড করে নিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এখন আমরা প্রত্যেকটি জায়গার এই যে ল্যাটিটিউড গুলো আমরা করেছি, এগুলি প্রত্যেকটি জায়গার আমরা এয়ার কলাম নেব। ঠিক আছে, আমরা এদিকটা একটু বাড়িয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। এটা 5 ডিগ্রি, আর এদিকেও আছে 5 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 5 ডিগ্রি নর্থ, এদিকটা সাউথ, এদিকটা হচ্ছে কি তোমার নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখব। এখন হচ্ছে গিয়ে নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার ট্রপোপজ। সবসময় ট্রপোপজ হচ্ছে গিয়ে একটা ঢাকনার কাজ করে আমাদের যে হচ্ছে গিয়ে ট্রোপোস্ফিয়ারের যে লিমিট, সেটাকে ট্রপোপোজ বলা হয়। এটা ঢাকনার কাজ করে, এটাকে আইসোথার্মাল জোনও বলা হয়। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের থিকনেস। ঠিক আছে, এতে টেম্পারেচার মোটামুটি সেমই থাকে। ঠিক আছে, এই জন্য বায়ুগুলো কি হয়েছে, বায়ুগুলো এর উপরে আর যেতে পারে না, একটা ঢাকনার কাজ করে। এখন 5 ডিগ্রি নর্থ এবং 5 ডিগ্রি সাউথে কি হবে, ইনসোলেশনের পরিমাণ বেশি। ঠিক আছে, ইনসোলেশনের পরিমাণ বেশি। আমরা একটা এয়ার কলাম নিয়ে এদিকে একটা এয়ার কলাম নিলাম এবং এদিকে একটা এয়ার কলাম নিলাম। আমরা এখন থার্মাল উইন্ডের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা বুঝছি। ঠিক আছে, এখন এই দুটো রিজিয়ন দুটোই একই, 0 থেকে 5, 0 থেকে 5। সুতরাং এই এয়ার কলাম দুটো কিরকম হবে, দুটোই কিন্তু গরম হবে। দুটোর বৈশিষ্ট্য একই রকম হবে, এটাও গরম আর এটাও গরম। এখানে সেরকম কিন্তু ডিফারেন্স আসবে না। এরপরে হচ্ছে কি, যত তুমি এইদিকে যাবে, মানে টুয়ার্ডস পোলের দিকে যাবে, তত হচ্ছে কি, যত নিরক্ষরেখার যেগুলো কাছাকাছি থাকবে বা ক্রান্তীয় অঞ্চলের যেগুলো কাছাকাছি থাকবে, সেই অঞ্চলগুলো কি হবে, সেই অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো অপেক্ষাকৃত উষ্ণ থাকবে। যদি ধরো এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি যে ল্যাট নিচে, এখানে আমরা একটা এয়ার কলাম নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা এয়ার কলাম নিচ্ছি এবং 35-এ আমরা একটা এয়ার কলাম নিচ্ছি। ঠিক আছে, এখন বলো, স্বাভাবিকভাবেই এই 30 ডিগ্রি অক্ষাংশের বা অক্ষরেখার যে এয়ার কলামটি আছে, সেটি সেটি বেশি গরম হবে এর তুলনায়। কারণ এটি হচ্ছে গিয়ে তোমার পোলের দিকে, এটি অপেক্ষা এটি বেশি উষ্ণ। সুতরাং আমরা বলতেই পারি যে এখানে এটা এয়ার কলামটা হবে ওয়ার্ম বা গরম, আর এটা হবে তুলনামূলক এটা হবে কি, এটা হবে কোল্ড বা শীতল। এখন যেখানে ওয়ার্ম কন্ডিশন থাকে, যেখানে গরম থাকে, সেখানে কি হয়, সেখানে বায়ুর ঊর্ধ্বমুখী গমন হয়, বায়ু উপরের দিকে ওঠে। ঠিক আছে, আমি বারবার বলেছি, এখানে কিন্তু অন্য কিছু কনসেপ্ট দেওয়া চলবে না, যেমন 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে বায়ু নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, এই কনসেপ্ট এখানে ভুলে যেতে হবে। এখানে থার্মাল উইন্ডের যে ব্যাপারটা, সেটা আগে ভাবতে হবে। ঠিক আছে, এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে এই ওয়ার্ম থাকার কারণে এখানে কিছু বায়ু উপরের দিকে উঠবে। কিছু বায়ু উপরের দিকে উঠলে কি হবে, আমার আবার ঊর্ধ্ব বায়ুমণ্ডলে হচ্ছে গিয়ে বায়ুর কণার পরিমাণ কিন্তু বেশি হবে। তাহলে আমরা দেখবো এখানে বায়ুর কণার পরিমাণ বেশি হবে, তাহলে এখানে হাই প্রেসার হবে। ঠিক আছে, এখন কোল্ড যেটা আছে, কোল্ডে কি হয়, কোল্ডে বায়ু সাধারণত তোমার হচ্ছে ডিসেন্ড করে, নিচের দিকে নেমে আসে। কেন এটা কোল্ড হবে, কারণ এটা হচ্ছে গিয়ে নিরক্ষরেখার থেকে একটু দূরে বা ট্রপিক্সের থেকে একটু দূরে। ঠিক আছে, একটু দূরে থাকার কারণে
এখানে যে এয়ার কলামটা, সেই এয়ার কলামের যে বায়ুটা থাকবে, সেই বায়ুটা কি থাকবে, সেই বায়ুটা তোমার শীতল থাকবে। শীতল থাকার ফলে কি হবে, শীতল থাকার ফলে এখানে যে বায়ুটা সেটা নিচের দিকে নেমে আসবে, এবং এই যে এয়ার কলামটা, সেই এয়ার কলামটা কি হবে, এই এয়ার কলামটা হবে শীতল হবে। এটা রেসপেক্টিভে সবসময় বিচার করবে, রেসপেক্টিভে, এটা রেসপেক্টিভে এটা। সুতরাং এটা হাই হবে এবং এটা লো হবে। ঠিক আছে, হাই হবে এবং লো হবে। তার মানে এখানে একটা হাই প্রেসার জোন সৃষ্টি হলো কোথায়, আপার ট্রোপোস্ফিয়ারে, এবং এখানে একটা লো প্রেসার জোন সৃষ্টি হলো। সুতরাং আমরা জানি যে বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। সুতরাং এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু কিন্তু এইভাবে যেতে থাকবে। এই যে বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে, সেটাকে আমরা বলছি থার্মাল উইন্ড। ঠিক আছে, এখানে প্রেসারের যে ইয়েটা কনসেপ্টটা, সেটা আমরা এখানে একটু আলাদা করেও বলতে পারি। কিরকম করে বলতে পারি, যেমন আমরা বলতে পারি যে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু পরিচলন, যেহেতু কনভেকশন কারেন্ট অনেকটা উপর পর্যন্ত উঠে যায়, অনেকটা উপর পর্যন্ত উঠে যায়, সেই জন্য কি হবে, সেই জন্য এখানে এই অঞ্চলের প্রেসার গুলো বা এই অঞ্চলের বায়ুর যে প্রেসার, সেটা আস্তে 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 কম হতে থাকে, মানে উপরের দিকে যত যাবে আস্তে 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 দিকে কম হতে থাকবে। সেই রেসপেক্টিভে তুমি যদি পোলের দিকে দেখো, সেই রেসপেক্টিভে তুমি যদি পোলের দিকে দেখো, পোলের দিকে কি হয়েছে, পোলের দিকে হচ্ছে কি তোমার বায়ুর বেশিরভাগটা কোথায় থাকে, বায়ু বেশিরভাগটা একদম সারফেস এরিয়ার কাছাকাছি থাকে। সারফেস এরিয়ার কেন কাছাকাছি থাকে না, এই অঞ্চলে কি হয়েছে, এই অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার কারণে বায়ুটা নিচের দিকে ডিপ করে গেছে। ডিপ করে থাকার ফলে এই অঞ্চলগুলোতে বায়ু সারফেসেই বিরাজ করে, সুতরাং ওপরে একটা শূন্যস্থান সৃষ্টি হয়। তার মানে এখানে যদি তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকো, একটু উঁচুতে উঠলেই তোমার এখানে তুমি লো প্রেসার জোন পেয়ে যাবে। কেন লো প্রেসার জোন পাবে, কারণ হচ্ছে গিয়ে বায়ু এখানে নিচের দিকে আস্তে 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 ডিপ করে নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, সুতরাং আমরা এটা অন্য কনসেপ্টে দেখছি যে প্রেসারটা নিরক্ষীয় অঞ্চলে কেন আস্তে 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 কমছে, এবং মেরুর দিকে কেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে উপরের দিকে উঠলে। তাহলে ওই একটা কনসেপ্টে আমরা বলতে পারি। তাহলে আমরা দেখলাম 30 থেকে 30 ডিগ্রি যে ল্যাটিটিউড এবং 35 ডিগ্রি ল্যাটিটিউডের আমরা দুটো এয়ার কলাম নিয়েছি। আমরা দেখলাম 30 ডিগ্রি ল্যাটিটিউডের যে এয়ার কলামটি আছে, সেটি নিরক্ষরেখার দিকে থাকার কারণে এই যে এয়ার কলামটি বেশি উষ্ণ কার তুলনায়, এর তুলনায়, কারণ এ তো একটু নিরক্ষরেখার থেকে দূরে আছে বা ট্রপিক্সের থেকে দূরে আছে। সুতরাং দূরে থাকার কারণে কি হচ্ছে, দূরে থাকার কারণে এর থেকে ঠান্ডা, তার মানে এ গরম আর এ হচ্ছে ঠান্ডা। তাহলে দুটো এয়ার কলামের বৈশিষ্ট্য দেখো, একটা গরম একটা ঠান্ডা। এর গরম এবং ঠান্ডা থাকার কারণে কি হবে, এর ঊর্ধ্বমুখী সঞ্চালন হবে, ঊর্ধ্বমুখী সঞ্চালনের ফলে কি হবে, ওপরে যে আপার ট্রোপোস্ফিয়ারে বায়ুর যোগান বেশি থাকবে। তার মানে উপরে যদি বায়ুর যোগান বেশি থাকে, তাহলে উপরে হাই প্রেসার সৃষ্টি হবে। এবং রেসপেক্টিভলি যদি আমরা 35-এ দেখি, 35-এ কি হচ্ছে না, 35-এ হচ্ছে কি এর তুলনায় ঠান্ডা। সুতরাং এখানে বায়ু তুলনামূলকভাবে এখানে ডিপ করবে, নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে নেমে আসার ফলে উপরের যে স্থানটা আছে, সেখানে হচ্ছে গিয়ে একটা স্মল লো প্রেসার জোন সৃষ্টি হবে। সুতরাং এই যে উপরে আপার ট্রোপোস্ফিয়ারে হাই এবং লো প্রেসার যে জোন সৃষ্টি হচ্ছে, বা যে দুটো জোন সৃষ্টি হচ্ছে, এর ফলে কি বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যেতে থাকবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে থার্মাল উইন্ড। আমরা এটাকেই বলি থার্মাল উইন্ড, থার্মাল উইন্ড। এইবারে দেখো 60 এবং 65-তে কি হবে, 60 এবং 65 তো আমরা দুটো যদি এয়ার কলাম নিই, আমরা এখানে একটা নিয়েছি 60 ডিগ্রি অক্ষাংশতে একটি এয়ার কলাম নিয়েছি, এবং 65-তে আমি একটি এয়ার কলাম নিয়েছি। তাহলে তোমরা বলো যে কোন এয়ার কলামটা গরম হবে। রেসপেক্টিভলি এইটার থেকে এটা পোলের দিকে আছে, এটা পোলের দিকে আছে, কিন্তু এটা আছে কি তোমার 60-65 5 ডিগ্রির ডিফারেন্স আছে, কিন্তু তাও তোমার বায়ুর পার্থক্য হবে, বায়ুর পার্থক্য হবে। সুতরাং এই যে এয়ার কলামটা আছে, এই এয়ার কলামটা কি হবে, এর তুলনায় ওয়ার্ম হবে। তাহলে আমি এটা লিখতেই পারি যে এই এয়ার কলামটি গরম হবে। এই বলে গরম থাকার কারণে কি হবে, গরম থাকার কারণে আমি এখানেও বললাম যে এখানে কিছু বায়ু উপরের দিকে উঠতে থাকবে, এইভাবে উপরের দিকে উঠতে থাকবে, এইভাবে উপরের দিকে উঠতে থাকবে, এবং উপরে বায়ুর যোগান দিতে থাকবে। উপরে বায়ুর যোগান দেওয়ার ফলে এখানে একটি হাই প্রেসার জোন সৃষ্টি হবে। এবং অপেক্ষাকৃত 65 ডিগ্রি যে ল্যাটিটিউড আমরা দেখছি বা অক্ষরেখা যেটা আমরা দেখছি, সেখানে কি হবে, সেখানে হচ্ছে কি এর তুলনায় ঠান্ডা হবে। এই যে এয়ার কলামটা এর তুলনায় তো ঠান্ডা হবে, কারণ এ তো পোলের দিকে। সুতরাং এখানে কি হবে, এখানে বায়ু আস্তে আস্তে এইভাবে নিচের দিকে নামবে। তার মানে ওপরে একটি কি হবে, ওপরে একটি শূন্যস্থান সৃষ্টি হবে। এটা আপার ট্রোপোস্ফিয়ারে, সব সময় মনে রাখবে এগুলো যেগুলো আমি বলছি, সেগুলো ম্যাক্সিমামই আপার ট্রোপোস্ফিয়ারে হবে। আপার ট্রোপোস্ফিয়ারে একটি লো প্রেসার জোনের সৃষ্টি হবে।
এখন এই লো প্রেসার জোন সৃষ্টি হওয়ার ফলে কি হবে, বায়ু উপরে যে আপার ট্রপোস্ফিয়ারে যে হাই প্রেসার হয়েছে, সেই হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে বায়ু কিন্তু প্রবাহিত হবে। এটা হচ্ছে কি থার্মাল উইন্ড, এগুলোকে বলা হয় কি থার্মাল উইন্ড বা তাপীয় বায়ু। থার্মাল বায়ু লিখলাম বা তাপীয় বায়ু। ঠিক আছে, এখন জেট বায়ুর সাথে এর কি সম্পর্ক আছে? এখন জেট বায়ু যদি তুমি দেখো কিভাবে হয়, জেট বায়ুর এক্সটেনশন যদি তুমি দেখো কিরকম হয়, এটা 0 ডিগ্রি, এখানে কি এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে কি হয়েছিল, এখানে হচ্ছে কি তোমার সেলগুলো করে নেওয়া আগে, তাহলে সুবিধা হবে। দেখো এখানে ডিপ করছিল বায়ু, এটা কি ছিল, এটা হচ্ছে ইয়ে হচ্ছে হেডলি সেল ছিল, তাই তো, এটা হেডলি, এটা ফেরেল এবং এটা মেরু। তাহলে দেখো এই যে তোমার আমি কত করেছি 60-65 করেছি, যে 60 ডিগ্রি আমি এখানে করেছি, 30 ডিগ্রি এখানে করেছি। ঠিক আছে, তাহলে দেখো কোথায় থার্মাল বায়ু প্রবাহিত হচ্ছে, এই ছবিটা দেখো, প্রথমে এই ছবিটা দেখো, এখানে কি না 30 থেকে 35-এর দিকে যাচ্ছে, 30 থেকে 35-এর দিকে যাচ্ছে একটা থার্মাল বায়ু, আর একটা কোথায় যাচ্ছে, আর একটা যাচ্ছে গিয়ে তোমার 60 থেকে 65-এর দিকে। তাহলে আমরা যদি 30 দেখি কোথায় আছে, 30-35, তাহলে এরকম জায়গাতে এক ধরনের থার্মাল উইন্ড প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলছি তোমার সাবট্রপিক্যাল জেট। সাবট্রপিক্যাল জেট আমি কিভাবে তৈরি হয় সেগুলো পরে আসছি, কিভাবে এটা অক্ষরেখার বরাবর সোজা প্রবাহিত হয় সেগুলো আমি পরে আসছি। এই যে বায়ুটাকে, এই যে থার্মাল উইন্ডটাকে, এটাকে আমরা বলছি কি, এটাকে বলছি সাবট্রপিক্যাল জেট বা উপক্রান্তীয় জেট, হ্যাঁ উপক্রান্তীয় জেট, উপক্রান্তীয় জেট বায়ু। এবং এই যে 60 থেকে 65, এখানে 60 আমি করেছি না, এই 60 থেকে 65-র মধ্যে আরেকটি জেট বায়ু প্রবাহিত হয় বা থার্মাল উইন্ড প্রবাহিত হয়, সেটির নাম কি, সেটির নাম মেরু জেট। এটি সব থেকে বেশি শক্তিশালী এবং সব থেকে বেশি প্রভাব বিস্তার করে বায়ুমণ্ডলে। এটি 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 রশ্মি তরঙ্গ কিন্তু ফর্ম করে। কেন রশ্মি তরঙ্গ ফর্ম করে এবং আমাদের সারফেসের অ্যাটমসফিয়ারের উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেগুলো আমরা পরে আসছি। ঠিক আছে, এখন এখন তুমি লোকেশনটা দেখে নিলে, যে একটা হচ্ছে কি তোমার এই যে 30 থেকে 35, আর একটা হচ্ছে কি তোমার 60 থেকে 65। ঠিক আছে, এর মধ্যে দুটো মেন জেট দেখা যায়, ভাগগুলো আমরা পরে আসবো, যে জেটগুলোর ভাগ আছে সেটা। এখন ব্যাপার হচ্ছে জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। কি, এই দুটো কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, একটা হচ্ছে গিয়ে জিওস্ট্রপিক উইন্ড, আর একটা হচ্ছে থার্মাল উইন্ড। জিওস্ট্রপিক উইন্ডটা কি আমি আরো আরো একবার বলে দিই তোমাদেরকে ছোট করে। জিওস্ট্রপিক বায়ু, জিওস্ট্রপিক বায়ুর ডেফিনেশনে আমরা বলি যে বায়ু আইসোবারের প্যারালালি প্রবাহিত হয় সেই বায়ুকে আমরা জিওস্ট্রপিক বায়ু বলি। এখন আইসোবারের প্যারালালি প্রবাহিত হয় কিভাবে, ঠিক আছে, এই আইসোবার, এই আইসোবার, এই আইসোবার, এগুলো আমি আগের দিন আলোচনা করেছি, তারও আগের ক্লাসে আলোচনা করেছি। ঠিক আছে, একবার ভালো করে সেগুলো দেখবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে 1004, এটা 1002, পাশে পাশে এমবি লিখবে, এমবি। এটা হচ্ছে গিয়ে 1000 এমবি, এটা হচ্ছে গিয়ে 998 এমবি। তাহলে আমরা দেখছি যে 1004 এমবি থেকে এবং এই যে 1098 এমবি, এদিকে চাপ কম আছে। সুতরাং আমি বলতে পারি এখানে হাই প্রেসার আর এদিকটা আছে লো প্রেসার জোন। সুতরাং আমরা জানি যে পিজিএফ, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স মানে কি, পিজিএফ মানে হচ্ছে, পিজিএফ মানে হচ্ছে হাই প্রেসার মাইনাস লো প্রেসার। ঠিক আছে, এটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। এই ফোর্স যত বেশি হবে, এই ফোর্স যত বেশি হবে, বায়ু প্রবাহ তত বেশি হবে। এই ফোর্স না থাকলে কিন্তু বায়ুর উৎপত্তি হবে না, বায়ুর হরাইজেন্টালি মুভমেন্ট কিন্তু হবে না, পিজিএফ যদি না থাকে, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স যদি না থাকে। সুতরাং হাই প্রেসার থেকে লো প্রেসারে বায়ু যাবে, তাহলে পিজিএফ কি, আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে পিজিএফ সবসময় কি বায়ুকে সোজা পথে টানবে, মানে আইসোবারের সমকোণে কাজ করবে। তাহলে এগুলো আইসোবার আছে, আইসোবারের সমকোণে কাজ করবে, তার মানে বায়ু যাবার কথা সোজা এইভাবে বায়ু যাবার কথা। ঠিক আছে, বায়ু সোজা এইভাবে যাবার কথা। কেন যাবার কথা আমি বলছি, কারণ আছে। কারণ পিজিএফ কি, পিজিএফ সমকোণে কাজ করবে, সমকোণ যদি হয় তাহলে এটা এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি সমকোণ হচ্ছে। এখন এখানে আরেকটি ব্যাপার বোঝার আছে, যে পিজিএফ সমকোণে কাজ করলেও বায়ুকে বা যে কোনো মুভিং অবজেক্টকে কোরিওলিস ফোর্স
কোরিওলিস ফোর্স কিন্তু যেতে দেবে না, সে ডিফ্লেক্ট করে দেবে। এবারে বিস্তারিত আছে কোরিওলিস ফোর্স আগের ক্লাসে, আগের ক্লাসে আছে, দেখবে নোটি দেওয়া আছে, তারা তোমরা যারা দেখোনি দেখে নেবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কোরিওলিস ফোর্স বায়ু প্রবাহের কি আছে, সমকোণে কাজ করে। তার মানে বায়ু যদি এদিক থেকে প্রবাহিত হয়, এইভাবে যায় বায়ু, বায়ুকে সমকোণে টানবে এইভাবে। এই যে এই পেনটা যদি বায়ু হয়, তাহলে যদি সমকোণে টানে তাহলে এদিকে টানবে, সমকোণে টানছে। সুতরাং মনে রাখবে যে প্রত্যেকটি মুভিং অবজেক্টের সমকোণে কোরিওলিস ফোর্স কাজ করে। এইবারে কোরিওলিস ফোর্সের কিভাবে উৎপত্তি, কিভাবে সৃষ্টি হয়েছে, কেন টানছে, এগুলো আমি আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। সুতরাং এই বায়ুটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। আর হাই প্রেসার এবং লো প্রেসারের কনসেপ্টটা অলওয়েজ আমি বলেছি রিলেটিভ। রিলেটিভ কেন? কারণ প্রত্যেকটি ধরো হাই প্রেসার যদি আমি এখানে বিচার করি, এর থেকে লো প্রেসার আছে, এর থেকে কম প্রেসার আছে এখানে, এর থেকে কম প্রেসার আছে এখানে, এর থেকে কম প্রেসার আছে এখানে, এর আগেও আরো কম প্রেসার থাকতে পারে। এই জন্য এটা হচ্ছে রিলেটিভ, আপেক্ষিক। মানে কোনো একটা প্রেসার নয় যে এটাই লো প্রেসার কি এটাই হাই প্রেসার, ঠিক আছে। এখন বায়ু কোন দিকে মুভ করবে, যেটা আসল কথায় সেখানে আসি। বায়ু সোজা মুভ করার কথা, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে মুভ করার কথা, সোজাভাবে মুভ করার কথা। কেন সোজাভাবে মুভ করবে? কারণ এখানে হচ্ছে কি তোমার সমকোণে কাজ করে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। কিন্তু কি করবে, কিন্তু কোরিওলিস ফোর্স কি করবে, ওকে ডান দিকে, আমি এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখাচ্ছি, নর্দার্ন হেমিস্ফিয়ার কি করবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে ডান দিকে বেঁকে যাবে। ডান দিকে বেঁকে মানে হচ্ছে গিয়ে বায়ু যদি সোজা যাচ্ছিল, বায়ু এইভাবে এইভাবে বেঁকে যাবে, ঠিক আছে, এইভাবে বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে। এবং কোরিওলিস ফোর্স কোন দিকে কাজ করবে, এই বায়ুটার সমকোণ কোন দিকে, এইদিকে কাজ করবে হচ্ছে কোরিওলিস ফোর্স। ঠিক আরো যত পোলের দিকে যাবে, টুয়ার্ডস পোলের দিকে যাবে, তত কি কোরিওলিস ফোর্সের পরিমাণ বাড়তে থাকবে। সুতরাং ও আরো টানতে থাকবে, আরো জোরে টানতে থাকবে। সুতরাং এই বায়ুটা কি হবে, আরো প্যারালাল হতে থাকবে, এই বায়ুটা আরো প্যারালাল হতে থাকবে, ঠিক আছে, প্যারালাল হতে থাকবে। এই হচ্ছে কোরিওলিস ফোর্স। আর প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স থাকবে কোন দিকে, ওর বিপরীতে থাকবে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, ঠিক আছে। আবার যত উপরের দিকে আসবে তত কি হবে, তত কোরিওলিস ফোর্স বাড়তে থাকবে। সুতরাং এই বায়ুটা আস্তে আস্তে কি এটার প্যারালালি হয়ে যাবে, এটা প্যারালালি থাকবে, এইদিকে এইভাবে থাকবে, এবং এইদিকে থাকবে কোরিওলিস ফোর্স টানবে, এবং এইদিকে থাকবে পিজিএফ থাকবে, এদিকে পিজিএফ এবং এদিকে থাকবে কোরিওলিস ফোর্স। সুতরাং এটাই হচ্ছে গিয়ে জিওস্ট্রপিক বায়ু। যখন প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্স দুটোই সমান হয়, তার ফলে যখন আইসোবারের সমান্তরালে যখন বায়ু প্রবাহিত হয়, তখন আমরা তাকে বলি কি, জিওস্ট্রপিক বায়ু। এখন জিওস্ট্রপিক বায়ু আলোচনা করলাম কেন, কারণ আমরা দেখব যে আমাদের যে জেট স্ট্রিম গুলো আছে সেগুলো সেরকম অক্ষরেখা বরাবর কি আইসোবারের সমান্তরালে কিন্তু দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই অবধি ক্লিয়ার হয়েছে জিওস্ট্রপিক বায়ু। এরপরে আমরা আসব যে এই যে ফরমেশন হচ্ছে কিভাবে, দেখো ফরমেশন হচ্ছে কি, আমি বড় করে ছবিটা আঁকছি, আমাদের শুধুমাত্র আমি একটা ল্যাটিটিউড আগে দেখাচ্ছি, তারপরে পরে দেখাবো। এই হচ্ছে নিরক্ষরেখা, আমি এখানে এগুলো যাও, এখানে আছে কি তোমার 30 ডিগ্রি, এখানে আছে 30 ডিগ্রি, এবং এখানটায় আছে ধরো 35 ডিগ্রি। এটা আপার ট্রপোস্ফিয়ার, অলওয়েজ রিমেম্বার এটা আপার ট্রপোস্ফিয়ারে কিন্তু হচ্ছে নট লোয়ার ট্রপোস্ফিয়ার। কোথায় হচ্ছে, আপার ট্রপোস্ফিয়ার। এটা কত, 35। তাহলে আমার 30 থেকে 35-এ কোন জেট প্রবাহিত হয় না, 30 থেকে 35-এ আমার সাবট্রপিক্যাল যে জেটটা আছে সেই জেটটা কিন্তু প্রবাহিত। এখন আমরা দেখবো সাবট্রপিক্যাল জেটটা কিভাবে ফর্ম হচ্ছে, ঠিক আছে। এখন আমি কি বলেছিলাম, এখানে এটাতে আমি আলোচনা করেছিলাম, এই দেখো এখানে কি আলোচনা করেছিলাম, যে 30 থেকে 35-এ 30-এর যে আশেপাশের যে বায়ুগুলো থাকবে সেগুলো বেশি গরম থাকবে, এবং 35-এর বায়ুগুলো 35 ডিগ্রি ল্যাটিটিউডের বায়ুগুলো কম গরম থাকবে। তার ফলে কি হবে, এখানে হাই প্রেসার ওপরে আপার ট্রপোস্ফিয়ারে এবং লো প্রেসার। তার মানে আমি বলতে পারি যে এই যে 30 ডিগ্রি করেছি, এর আশেপাশে কি হবে, এর আশেপাশে তোমার হাই প্রেসার থাকবে, এবং এখানে কি থাকবে, এখানে লো প্রেসার থাকবে। তাহলে বায়ুর বৈশিষ্ট্য কি, বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে, তাই তো, হাই প্রেসারের থেকে লো প্রেসারের দিকে যাবে। সুতরাং বায়ুর যাওয়ার কথা কি, এখান থেকে এদিক দিয়ে সোজা পথে যাওয়ার কথা,
কথা আর কি, কিন্তু এখানে সোজা পথে যাবে না। কেন যাবে না? কারণ এখানে সেই কোরিওলিস ফোর্স আছে। এই বায়ু যখন প্রবাহিত হতে থাকবে, এইভাবে যখন যেতে থাকবে, তখন কি হবে, একটা টাইমে আসবে যখন এই বায়ুটা এই যে তোমার 30 এবং 35-এর মাঝখানে প্যারালাল হয়ে যাবে। কেন প্যারালাল হবে? কারণ আমরা জানি পিজিএফ ইজ ইকুয়ালস টু সিএফ যখন হবে, তখনই কিন্তু আমার এই বায়ুটা প্রবাহিত হবে, এই বায়ুটা প্যারালালি প্রবাহিত হবে। প্যারালালি বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? 30 থেকে 35-এ যখন বায়ুটা যেতে থাকবে, তখন এই কনসেপ্টটা কাজে আসবে। এই কনসেপ্টটা মনে রাখো, এই যে ব্যাপারটা যে কিভাবে প্যারালাল হচ্ছে, এক স্টেপে বাঁকছে, আরো বাঁকছে, আরো বাঁকছে, সার্টেন টাইমে গিয়ে কি হচ্ছে, এরকম সোজা প্রবাহিত হবে আইসোবারের। আর এই সোজা বায়ুটাকেই কি বলছি আমরা? জেট বায়ু বলছি, জিওস্ট্রপিক বলছি। সেই জিওস্ট্রপিক একটা ভাগ হচ্ছে কি তোমার কি, জেট বায়ু। সুতরাং আমরা যখন 30 এবং 35-এ দেখছি, যখন এখানে আপার ট্রপোস্ফিয়ারে কি আছে, এখানে আপার ট্রপোস্ফিয়ারে হাই প্রেসার আছে এবং এখানে লো প্রেসার আছে। সুতরাং হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যখন বায়ু যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন কোরিওলিস ফোর্স কাজ করছে। এবং একটা এমন সময় আসছে, এমন একটা টাইম আসছে যখন পিজিএফ সমান পিজিএফ ইজ ইকুয়ালস টু সিএফ হয়ে যাচ্ছে। তার মানে পিজিএফ যে ফোর্স এবং কোরিওলিস ফোর্স, এই দুটো সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এই বায়ুটা তখন আর সোজা যাচ্ছে না, এদিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে না, কি বেঁকে প্রবাহিত হচ্ছে না। পৃথিবী যে ঘুরছে, এই যে 20, 30 এবং 35-এর মাঝ দিয়ে সোজা এরকম ভাবেও প্রবাহিত হচ্ছে, সোজা এইভাবে প্রবাহিত হচ্ছে। এটাই হচ্ছে কি তোমার সাবট্রপিক্যাল জেট, এই বায়ুটা। এটাকে আমরা বলছি সাবট্রপিক্যাল জেট। তাহলে জেট বায়ুর কি উৎপত্তি বুঝতে পেরেছো? ঠিক একইভাবে যদি আমরা দেখাই, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60 এবং 65। মেরু জেট কোথায় প্রবাহিত হয়? 60 থেকে 65। এই এক্সটেনশন গুলো মনে রাখবে ভালো করে। সুতরাং আমরা এয়ার কলামে দেখেছিলাম কি, এয়ার কলামে দেখেছিলাম যে 60 ডিগ্রির যে এয়ার কলামটা, মানে এটা উপরে 60 ডিগ্রির যে এয়ার কলামটা আছে, সেটা গরম। তোমার হচ্ছে কি, গরম থাকার কারণে ওপরে কি হয় না, ওপরে হাই প্রেসার হয়, কারণ বায়ুর কণাগুলো উপরে বেশি পৌঁছাচ্ছে। এবং রেসপেক্টিভলি কি হচ্ছে, 65-এ কি হচ্ছে, এখানে এর থেকে তুলনামূলক ঠান্ডা। এটা ঠান্ডা থাকার কারণে কি হচ্ছে, এখানে উপরে বায়ু নিচের দিকে ডিপ করছে, বায়ু নিচের দিকে নেমে আসছে। এবং ওপরে কি হয়েছে, নেমে আসার ফলে ওপরে কি হয়েছে, ওপরে একটা শূন্যস্থান মতো সৃষ্টি হয়েছে। সুতরাং উপরে লো প্রেসারের সৃষ্টি হয়েছে এবং এখানে হাই প্রেসারের সৃষ্টি হয়েছে। এখন দেখো, আমরা জানি যে কোরিওলিস ফোর্স মেরুর দিকে আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা জানি সব থেকে বেশি প্রভাব বিস্তার করে আমাদের মেরু জেট। কেন সব থেকে বেশি শক্তিশালী, কেন শীতের গতি বেড়ে যাচ্ছে? তোমরা তো বই পড়েছো, শীতের গতি ক্যারেক্টারিস্টিকে পড়েছো যে শীতে জেট স্ট্রিমের গতি বেড়ে যায়। কেন গতি বেড়ে যায়? কারণ ডিউ টু থার্মাল কন্ট্রাকশন, শীতকালে তাপের পার্থক্যটা বেড়ে যায়। আমরা জানি যে যদি তাপের পার্থক্য বাড়ে, তখন প্রেসার গ্রেডিয়েন্টটাও বাড়বে, পিজিএফটাও বাড়বে। পিজিএফ বাড়লে কি হবে, যত পিজিএফ বাড়বে, প্রেসার গ্রেডিয়েন্ট যত বাড়বে। ধরো আমি এখানে একটা করেছি, আইসোবার করেছি, এরকম দুটো আইসোবার করেছি এখানে। ধরো এটা আছে গিয়ে দুটো, ধরো এটা আছে গিয়ে 1008 আর এটা আছে গিয়ে তোমার 1006। তাহলে এটার মধ্যে পিজিএফ কত হবে না, পিজিএফ বলেছি আমি যে হাই প্রেসার মাইনাস লো প্রেসার। তাহলে পিজিএফ আছে হাই প্রেসার 1008 আর হচ্ছে 1006, তাহলে 2 MB। তাহলে এখানে পিজিএফ আছে 2 MB। আরো একটি জায়গাতে আমি দেখাচ্ছি, ধরো এখানে আছে আরেকটি, এখানে একটি আইসোবার আছে। এটি হচ্ছে কি তোমার ধরো 1000, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এটা হচ্ছে 1010 আর এটা হচ্ছে কি তোমার 1000 MB। তাহলে এখানে পিজিএফ কত হবে দুটোর মধ্যে? এই দুটোর মধ্যে পিজিএফ হবে 10 MB। তাহলে কোনটা বেশি, পিজিএফ 10 MB বেশি না 2 MB বেশি? 10 MBটাই বেশি। তাহলে পিজিএফ 10 MB বেশি থাকার কারণে বায়ুটা এখানে দ্রুত বেগে প্রবাহিত হবে। ঠিক 60 থেকে 65-তে এই কনসেপ্টটা দেখা যায়। এখানে কি হচ্ছে, এখানে থার্মাল কন্ট্রাকশনের জন্য বায়ুর চাপের পার্থক্য দেখা দিচ্ছে। থার্মাল কন্ট্রাকশনের জন্যই হয়তো হচ্ছে, পোলের দিকে যত যাবে তত বেশি ঠান্ডা, এবং যত ট্রপিক্সের দিকে আসবে গরম তত বাড়তে থাকবে। সুতরাং 60-এ হয়তো বায়ুটা 4 ডিগ্রি গরম, 4 ডিগ্রি, এবং 65-তে হয়তো সেটা -2 ডিগ্রি চলে গেছে, -2 ডিগ্রি চলে গেছে। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে থার্মাল ভেরিয়েশনের কারণে যে হাই প্রেসার এবং লো প্রেসারের ফলে যে পিজিএফটা সৃষ্টি হচ্ছে, সেটা সব থেকে বেশি। এই যে হয়তো এটা বেশি হতে পারে, আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরছি 10 MB হচ্ছে, তাহলে 10 MB 2 MB থেকে বেশি। ধরো 2 MB আমার ট্রপিক্সে হচ্ছিল, এখানে এসে দেখছি 10 MB হচ্ছে। তাহলে যদি
পার্থক্য 10 এমবি থাকে, তাহলে এখানে বায়ুটা কি হবে, দ্রুত বেগে, মানে চুম্বক যেমন দ্রুত টানে, সেরকম এখানে কি 65-60 থেকে বায়ুগুলোকে দ্রুত টানবে। টানার ফলে কি হবে, এখানে স্পিডটা বেশি হবে। আর এখানে আর একটা আমরা কোরিওলিস ফোর্সে পড়েছিলাম যে বায়ুর ভেলোসিটি যত বেশি হবে ডিফ্লেকশন তত বেশি হবে। মজার ব্যাপার দেখো, বায়ুর ভেলোসিটি যত বেশি হবে মানে গতিবেগ যত বেশি হবে, কোরিওলিস ফোর্স তত বেশি কাজ করবে। কোরিওলিস ফোর্স কখনোই গতিবেগে প্রভাব বিস্তার করে না, যে গতিটা বাড়িয়ে দিল কি কমিয়ে দিল। কোরিওলিস ফোর্স কি করতে পারে, যদি বায়ুর গতি বেশি হয়, বায়ুর গতি বেশি হয়, তাহলে ডিফ্লেকশনটাও তত বেশি হবে। তার ফলে তার ফলে কি হবে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যত বায়ু যেতে থাকবে, এখান থেকে বায়ু যেতে থাকবে, এখানে ডিফ্লেকশন বেশি হবে। এবং বায়ু এক সময় কি হবে, এখানেও সেম প্রসেস হবে, এখানে কি হবে, আপার ট্রপোস্ফিয়ার, এখানেও কি হবে, এক সময় পিজিএফ ইজ ইকুয়ালস টু সিএফ হবে, কোরিওলিস ফোর্স হবে। এটা হওয়ার ফলে কি হবে, এটা হওয়ার ফলে বায়ু, এই যে তোমার পৃথিবী যে আছে, সেই পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে দুটো যে অক্ষরেখার মাঝ দিয়ে প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে, প্রবাহিত হতে থাকবে। তখন আমরা এই জেটটাকে 60 থেকে 65-র মধ্যে যে জেটটা থাকবে, তখন সেটাকে আমরা কি জেট বলি, তখন সেটাকে আমরা বলি মেরু জেট। মেরু জেট বলছি। আর শীতকালে কেন গতিবেগটা বাড়ছে, কারণ শীতকালে, কারণ এ তো মাইনাসে চলে যাচ্ছে, শীতকালে তো 6 মাসও আলোই পাবে না। সুতরাং এই যে জোনগুলো, এই জোনগুলো খুব বেশি শীতল, এখানের যে এয়ার মাসগুলো থাকবে সেগুলো খুব বেশি শীতল অপেক্ষাকৃত এই অঞ্চলগুলোর তুলনায়। সুতরাং থার্মাল কন্ডাকশন বাড়ছে। থার্মাল কন্ডাকশন বাড়ার কারণে কি হচ্ছে, পিজিএফটা বেশি হচ্ছে। পিজিএফ বেশি থাকলে কি হবে, বায়ুর গতি বেশি থাকবে, সেই জন্য কি হচ্ছে, জেট স্ট্রিমের গতিবেগটা বাড়ছে। ঠিক আছে, জেট স্ট্রিমের গতিবেগটা বাড়ছে এবং ডিফ্লেকশনটাও বেশি হচ্ছে। তাই বায়ু এইভাবে আঁকা বাঁকা হয়ে প্রবাহিত হবে, এইভাবে 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 প্রবাহিত হবে। সোজা পথে ঠিক তো প্রবাহিত হবে না, কারণ কোথাও পিজিএফ একটু বেশি থাকবে, কোথাও একটু কম থাকবে। যেখানে পিজিএফ একটু বেশি থাকবে বেঁকে যাবে, পিজিএফ একটু কম থাকবে আবার উঠে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রবাহিত হয়। হয়েছে, এইটা গেল তোমার জেট বায়ুর যে উৎপত্তি, সেই জেট বায়ুর উৎপত্তি। ঠিক আছে, এখন আসবো আমরা হচ্ছে কি জেট বায়ুর শ্রেণী বিভাগে আসবো। দেখো, জেট বায়ুর বিভিন্ন শ্রেণী আছে, যেমন কি পোলার ফ্রন্ট জেট স্ট্রিম আছে, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি আছে, ইস্টার্লি জেট আছে। এগুলো আমরা প্রত্যেকটার বৈশিষ্ট্য জানবো, কারণ এগুলোর ভেতর থেকে তোমাদের কোশ্চেন দেয়। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের? যদি কারো কিছু জানার থাকে বলতে পারো। হ্যাঁ, হ্যালো স্যার। বলো। আগের দিন যে আপনি ওই যে এয়ার কলামের কনসেপ্টটা বুঝালেন, ওই এয়ার যে কনসেপ্টের উপর ভিত্তি করেই তো এই যে স্টিমটা ফর্ম করছে, যেটা আমাদের 60 থার্মাল থেকে 65 হ্যাঁ, থার্মাল উইন্ডের যে কনসেপ্টটা, সেটা অনুসারে যেটা ফর্ম করছে, যেটা হুম আপার টপোস্ফিয়ারে যেটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যেটা বাইরে ছুটছে, সেটা হুম স্পিডটা হুম বেশি হওয়ার কারণেই ডিফ্লেকশনটা বেশি হচ্ছে, সে কারণে যে স্টিম সৃষ্টি হচ্ছে তো। হুম হুম আর লো আর লো 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 ওখানে যে লো প্রেসার সৃষ্টি হয়েছে, সেটা কি প্রচন্ড শীতলতার কারণে সৃষ্টি হয়েছে? প্রচন্ড শীতলতার কারণে বায়ু ডিপ করছে। যখনই বায়ু হ্যাঁ, ডিপ করবে, সারফেসে নেমে আসবে, সারফেসে যখনই বায়ু নেমে আসবে, উপরে তো একটা শূন্যস্থান সৃষ্টি হবে। হ্যাঁ, উপরে আর উপরে শূন্যস্থান বেশি, শূন্যস্থান সৃষ্টি হওয়া মানেই তো লো প্রেসার, আর নিচে প্রচন্ড হাই প্রেসার। আচ্ছা, আচ্ছা, নিচে প্রচন্ড হাই প্রেসার। তার মানে এখান দিয়ে আসছে, আচ্ছা, উপর থেকে নিচের দিকে নেমে আসছে। সুতরাং আচ্ছা, এখানে তো বায়ুর যোগান দিতে হবে, যোগান দিতে গেলে কোথা থেকে বায়ু আসতে হবে ওকে। সুতরাং হাই প্রেসার থেকে বায়ু আসবে লো প্রেসারের দিকে। আচ্ছা, এই ঠিক আছে, কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। হয়েছে, আমি নেক্সটে চলে যাচ্ছি। ঠিক আছে, শ্রেণীতে চলে যাচ্ছি জেট স্ট্রিমের। জেট স্ট্রিমের শ্রেণী, তাহলে প্রথমে আমরা পড়ি পোলার ফ্রন্ট জেটস সম্বন্ধে। ঠিক আছে, শ্রেণীর প্রথমে কি আছে, পোলার ফ্রন্ট। ফ্রন্ট আমরা কেন বলি, কারণ এখানে ফ্রন্টের সৃষ্টি হয়, ফ্রন্ট জেট স্ট্রিম। পোলার ফ্রন্ট জেট স্ট্রিম এর অবস্থান কি আমি আগেই বলেছি, এর অবস্থান হচ্ছে গিয়ে, দেখো সৃষ্টি সম্বন্ধে আর বলছি না, অবস্থান হচ্ছে গিয়ে 60 থেকে 65 ডিগ্রি বোথ ল্যাটিটিউড, মনে রাখবে বোথ, নর্থ অ্যান্ড সাউথ বোথ। ঠিক আছে, আর এই এই যে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, এটা প্রচুর বাঁকের সৃষ্টি করে, বাঁক মিয়েন্ডারের সৃষ্টি করে, বাঁক বা মিয়েন্ডারের সৃষ্টি করে। এই মিয়েন্ডারের ফলে এই জেটকেই বলা হয় রসবি ওয়েভ, রসবি ওয়েভ। এবং এই রসবি ওয়েভ দেখো কিভাবে প্রভাব বিস্তার করে, এটি হচ্ছে আসল। ঠিক আছে,
এখন এখানে একটা কনসেপ্ট আরেকটা জানতে হবে যে বাইশ ব্যালটস ল। বাইশ ব্যালটস ল কি বলে যে বায়ু উত্তর গোলার্ধের রেসপেক্টিভে আমি বলছি যে বায়ু যেদিক থেকে প্রবাহিত, তোমরা সবাই জানো বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় তার পিছন ফিরে যদি মুখ ফিরে দাঁড়াও, ধরো বায়ু যদি এদিকে প্রবাহিত হচ্ছে, এদিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে, এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তুমি যদি এখানে দাঁড়াও, মানে তুমি এখানে দাঁড়ালে এইদিকে সামনের দিকে মুখ করে দাঁড়ালে, তাহলে তোমার লেফট সাইড হবে এই দিকটা, রাইট সাইড হবে এই দিকটা। ঠিক আছে, এক্ষেত্রে কি বলা হচ্ছে, এক্ষেত্রে বাইশ ব্যালট কি বলেছেন যে উত্তর গোলার্ধে বায়ুর প্রবাহের পথে বা বায়ুর অভিমুখে যদি পিছন ফিরে দাঁড়াও, মানে পিঠ ফিরে দাঁড়াও, তাহলে তোমার বাঁ দিকে অলওয়েজ কি থাকবে, বাঁ দিকে কি থাকবে, লো প্রেসার থাকবে, এবং ডান দিকে রাইট তোমার হাই প্রেসার থাকবে। এখন এই বলবে যে লো প্রেসার হাই প্রেসার কিভাবে আমাদের অ্যাটমসফিয়ারে প্রভাব বিস্তার করে, ঠিক আছে, এটা পোলার ফ্রন্টের সাথে কিভাবে যুক্ত। ঠিক আছে, এই নিয়ম যেমন সারফেসের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম আপার ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, এখন ধরো রসবীয় ওয়েভ কি হয়েছে, রসবীয় ওয়েভ আমার একে বেঁকে প্রবাহিত হচ্ছে, এই চিত্রটা আগে মনে রাখো। ঠিক আছে, রসবীয় ওয়েভ প্রবাহিত হচ্ছে এইভাবে 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 এইভাবে, ঠিক আছে, এইভাবে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আমি এটা আরো করে দিলাম বুঝতে সুবিধার জন্য, একবারে সোজা না করাটাই ভালো। সুতরাং আঁকা বাঁকা প্রবাহিত হচ্ছে, তাহলে কি আঁকা বাঁকা প্রবাহিত হলেও এই যে জেট বায়ুটা আছে, যেটা পোলার ফ্রন্ট জেটটা, সেটার অভিমুখ কোন দিকে আছে, অভিমুখ কিন্তু এইদিকেই আছে, এই তো এইদিকে প্রবাহিত হচ্ছে। আঁকা বাঁকা উত্তর দক্ষিণে মুভ করে সে তো জানি, যে মাঝে মধ্যে এটা প্রায় পোলার ফ্রন্ট যেটা জেট আছে সেটা প্রায় 20 ডিগ্রি পর্যন্ত চলে যায়। ইন্ডেক্স সাইকেল আমরা দেখবো, ইন্ডেক্স সাইকেলে যদিও আলোচনা করবো না, তোমরা একবার রিডিং পড়ে নেবো, ওটা বোঝানোর কিছু নেই। ঠিক আছে, এটা ইন্ডেক্স সাইকেলে কি হয়েছে না, একটা সময় আসবে যখন তোমার ইন্ডেক্স সাইকেলের এবং ম্যাচিউর স্টেজের দিকে আসবে, তখন একবার সেটা মিয়েন্ডার করবে এবং সেটা প্রায় 20 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এখন 20 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত আসলেও এর অভিমুখ কোন দিকে আছে, এ কোন দিকে প্রবাহিত হচ্ছে, এ প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, পশ্চিম থেকে, তার মানে অভিমুখ এর একই আছে, তাহলে এর বলো এর লো প্রেসার হাই প্রেসার কোথায় হবে। তাহলে এই যে বায়ুটা, এই বায়ুটার বাঁ দিক কোন দিকটা এবং ডান দিক, বাঁ দিক এই দিকটা লেফট সাইড, এটা আমি নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বলছি, এবং রাইট সাইড হচ্ছে এই দিকটা, রাইট সাইড হচ্ছে এদিকটা। সুতরাং আমরা বলতে পারি যে এখানে হাই প্রেসার হবে। কেন এখানে হাই প্রেসার, বাইশ ব্যালট তো বলে গেছেন, তোমাকে অত ভাবতে হবে না, বাইশ ব্যালট বলে গেছেন যে যেদিকে তোমার উত্তর গোলার্ধের ডান দিক থাকবে সেখানে হাই প্রেসার হবে এবং বাঁ দিকে লো প্রেসার হবে। ঠিক এখানে কি হবে, এখানে লো প্রেসার হবে, আবার এখানে কি হবে, এখানে হাই প্রেসার হবে, আবার এখানে লো প্রেসার হবে, এখানে কি হবে, হাই প্রেসার হবে, এখানেও তোমার হচ্ছে গিয়ে উপরে, এটা উপরের বলছি, এখানেও লো প্রেসার থাকবে। আমি একটা দিক বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো তাহলে কি হাই প্রেসার, কেন এখানে হাই প্রেসার থাকছে না, বাইশ ব্যালট তো অলরেডি বলেই গেছেন যে বাঁ দিকে থাকবে লো প্রেসার এবং ডান দিকে থাকবে হাই প্রেসার। সুতরাং আপার ট্রোপোস্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি, আর এটা আমরা ধরে নিলাম অভিমুখটা করেছিলাম, এটাকে আমি বললাম এটা তোমাদের সারফেস ভূপৃষ্ঠ, আর উপরে এরকম বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে হাই প্রেসার কোথায় কোথায় সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে আমাকে আর নতুন করে বলতে হবে না, কেন সৃষ্টি হয়েছে না, বাইশ ব্যালট বলে গেছেন বায়ুর গতির অভিমুখের উত্তর গোলার্ধের ক্ষেত্রে বাঁ দিকে তোমার নিম্নচাপ এবং ডান দিকে উচ্চচাপ থাকবে। তাহলে এই বায়ুটার ডান দিক কোনটা, এটার বেঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে ঠিকই, কিন্তু এর অভিমুখ কোনটা, এটা। সুতরাং এর বাঁ দিক এদিকটা এবং ডান দিক এদিকটা। সুতরাং আমরা দেখছি এই যে হাই প্রেসার এবং লো প্রেসার, হাই প্রেসার লো প্রেসার, হাই প্রেসার লো প্রেসার। তাহলে এই যে হাই প্রেসার এবং লো প্রেসার হচ্ছে, হাই প্রেসার এবং লো প্রেসারের ফলে কি হবে, এটা সব আপার ট্রোপোস্ফিয়ার, এটা আমাদের সারফেস। ঠিক আছে, এখানে কি হবে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু যাবে। নর্মালি এটা তো নিয়ম, ইউনিভার্সাল ট্রুথ, যেমন সূর্য উঠে, সেরকম ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। তাহলে এই যে হাই প্রেসার আমরা দেখছি, এখান থেকে বায়ু যাবে এদিকে, এখান থেকে বায়ু যাবে এদিকে, এটা আপার ট্রোপোস্ফিয়ারে কিন্তু হচ্ছে, এখনো লোয়ারে কিন্তু আমরা দেখি না লোয়ারে কি হবে এটার ফলে। এখান থেকে হাই প্রেসার থেকে লো প্রেসার এদিকে যাবে, এদিকে যাবে, আবার এখানে লো প্রেসার আছে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, আবার এখানে আপারে লো প্রেসার আছে, সুতরাং আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে যাবে, এখান থেকে যাবে। ব্যাপারটা দেখো কি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে হাই প্রেসারে যখন লো প্রেসারের দিকে বায়ু যাচ্ছে, দুটো দিক থেকে এসে বায়ু যখন এখানে ধাক্কা দিচ্ছে, এর ওপরে কি আছে, এর ওপরে তোমরা সবাই জানো এর ওপরে ট্রোপোপোজ আছে।
আর ট্রোপোপজ কিসের কাজ করে? ঢাকনার কাজ করে। ঢাকনার কাজ করে আমি আগে বললাম। ঢাকনার কাজ করার ফলে কি হবে, এখানে যে বায়ুটা ধাক্কা খাচ্ছে সেটা আর উপরে যেতে পারবে না। তখন কি হবে, এখানের বায়ুটা ডিপ করে নিচের দিকে তোমার আসতে থাকবে, নিচের দিকে আসতে থাকবে। এবং নিচে কি করবে, উপর থেকে বায়ু আসছে, নিচে কি হবে, বায়ু নিচের দিকে যখন সারফেসে আসবে তখন নিচে হাই প্রেসার সৃষ্টি করবে। আর হাই প্রেসার মানে বৃষ্টি হবে না, হাই প্রেসার মানে বৃষ্টি হবে না। এটা একটা গেল। এখন এখানে যে হাই প্রেসার আসছে এবং এখানে কি হচ্ছে, উপরে যে একটা শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে, এখানে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, এখানে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, এই দুটোকে আমরা নিচ্ছি, এই দুটোকে নিচ্ছি না। সুতরাং এখানে হাই প্রেসার থেকে বায়ু কি, বায়ু নিচের দিকে নামলো, বায়ু এদিকে এখানে এসে ছড়িয়ে যাবে, যেটা নর্মাল নিয়ম। সারফেস যেহেতু কঠিন হার্ড সারফেস আছে, বায়ু তো আর ড্রিল করে ভেতরে যেতে পারবে না, বায়ু কি করবে, ছড়িয়ে যাবে, এইদিকে ছড়াবে, এইদিকে ছড়াবে। এবং এখানে উপরে কি আছে, উপরে বায়ু দিক থেকে হাই প্রেসারে ছড়াচ্ছে, তার মানে কি এখানে একটা ভ্যাকুমের সৃষ্টি হচ্ছে, শূন্যতার সৃষ্টি হচ্ছে। সুতরাং কি হবে, সেই যে সেই কনসেপ্ট, মেরু অঞ্চলের কনসেপ্ট, মেরু অঞ্চলে কি হয়েছিল, সারফেসে যদি হাই প্রেসার থাকে, উপরে লো প্রেসার। সুতরাং এখানে যদি হাই প্রেসার থাকে উপরে, নিচে কি হবে না, নিচে স্যার লো প্রেসার থাকবে, লো প্রেসার থাকবে। উপরে কি আছে, হাই প্রেসার আছে। কেন লো প্রেসার থাকবে, কারণ উপর থেকে এই বায়ু উঠবে, আর বায়ু উঠলেই আমরা কি জানি, বায়ুর ঊর্ধ্বমুখী গমন মানে আমরা কি জানি, লো প্রেসার, নিম্নচাপ। এই নিম্নচাপ গুলো সৃষ্টি হয় কি কারণে, বায়ুর যখন ঊর্ধ্বমুখী গমন হয়, এই যে বায়ু আনস্টেবল হয়, অস্থির হয়, কখন আনস্টেবল হয়, যখন বায়ু উপরের দিকে যায়। বায়ু উপরের দিকে গেলেই বৃষ্টিপাত হয়, বায়ু স্টেবল থেকে থাকলে কখনোই বিভিন্ন ধরনের যে ওয়েদারিং যে ফেনোমেনা গুলো সেগুলো কখনোই হবে না। বায়ু যখনই উপরের দিকে যাবে তখনই কিন্তু লো প্রেসারের সৃষ্টি করবে। তাহলে এইদিকে চলে আসলো, এখানে সারফেসে লো প্রেসারের সৃষ্টি করলো। আবার ধরো এদিক থেকে বায়ু আসলো, হাই প্রেসার ওখানে আছে, এখান থেকে বায়ু একদম টানবে, যেমন সেই ভ্যাকুম থাকে, ভ্যাকুম ক্লিনার, সেরকম ভাবে উপরে টানবে, এই দিক থেকে বায়ু টানবে। তাহলে সুতরাং নিচে কি হচ্ছে, লো প্রেসার। তাহলে দেখো উপরের সারফেসের যদি হচ্ছে কি তোমার মিয়েন্ডারিং সৃষ্টি হয়, মিয়েন্ডারিং এর ফলে কি হচ্ছে, মিয়েন্ডারিং এর ফলে এই যে তোমার হাই প্রেসার এবং লো প্রেসার যে বেল্ট গুলো আছে, যেগুলো আপার ট্রোপোস্ফিয়ারে দেখা যাচ্ছে, সেগুলো অতি মাত্রায় সক্রিয় হয়ে যাচ্ছে। অতি মাত্রায় সক্রিয় থাকার ফলে কি হচ্ছে, আমার সারফেসের যে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন তাকে কিন্তু প্রভাব বিস্তার করছে। কোথাও হাই প্রেসার সৃষ্টি করে দিচ্ছে, কোথাও লো প্রেসার সৃষ্টি করছে। হাই প্রেসারের ফলে কি হবে, কোথাও বৃষ্টি হবে না, এবং লো প্রেসারের ফলে বৃষ্টিপাত হয়। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, এইভাবে কিন্তু ও সারফেসের যে অ্যাটমসফিয়ারকে প্রভাব বিস্তার করে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যে তোমরা নাম শুনেছো নিশ্চয়ই সরল বর্গীয় বনভূমি, সরল বর্গীয় বনভূমি বা বনভূমি, বা হচ্ছে গিয়ে তৈগা বনভূমির নাম শুনেছো, তৈগা ফরেস্ট, তৈগা বনভূমি। এই বনভূমি কি অ্যাকচুয়ালি, এই বনভূমি অ্যাকচুয়ালি দেখবে তোমরা ক্যারেক্টারিস্টিকে তোমরা একটা জিনিস পড়েছো, যে সরলবর্গীয় বনভূমি এবং তৈগা বনভূমি কি এক ধরনের চিরহরিত বনভূমি। তাহলে তোমাদের মনে কখনো এই কোশ্চেনটা আসেনি যে টুয়ার্ডস পোলের দিকে প্রায় 55 থেকে 60 বা 55 থেকে 65-র মধ্যে বৃষ্টিপাত হচ্ছে কিভাবে সেখানে, এবং সেখানে চিরহরিত যে বনভূমি আছে তৈগা, তো আমরা জানি চিরহরিত বনভূমি, সেখানে চিরহরিত বনভূমির সৃষ্টি হচ্ছে কিভাবে, সৃষ্টি হচ্ছে এই যে তোমার এই কারণে, জেট স্ট্রিমের কারণে, যে উপরে হাই প্রেসার সৃষ্টি হয়েছে, নিচে লো প্রেসার সৃষ্টি করে দিয়েছে। উপর থেকে কি ভ্যাকুম ক্লিনারের মতো উপর থেকে টানছে, বায়ু উপরের দিকে যাচ্ছে, তার ফলে নিচের থেকে যখন বায়ু উপরের দিকে যাচ্ছে মেঘ সৃষ্টি করছে, এবং তৈগা অঞ্চলে যে সমস্ত অঞ্চলগুলো পড়ছে সেই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তুষারপাত ঘটাচ্ছে। সেই জন্য তৈগা বনভূমি জানবে কি, সেই জন্য তৈগা বনভূমি হচ্ছে কি তোমার সরল বর্গী সরি, মানে হচ্ছে চিরহরিত টাইপের বনভূমি। ঠিক আছে, জলের অভাবটা তারা কখনোই পায় না, কারণ সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, উপর দিকে উঠছে এই জেট স্ট্রিমের কারণেই। এটা গেল তোমার পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। এইবারে যদি বলে যে পোলার ফ্রন্ট জেট স্ট্রিমের কতটা হাইট, এটা তোমরা মনে রাখবে যে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম 9 থেকে 12 কিমি হাইট এর উচ্চতা। ঠিক আছে, এরপরে আমরা আসবো, দেখো এরপরে আসবো সাবট্রপিক্যাল। এটা কিন্তু একটা বিশাল ইন্টারেস্টিং ব্যাপার আর কি, যে এই জেটটা বিশাল ভাবে প্রভাব বিস্তার করে কি, সাবট্রপিক্যাল, ওয়েস্টার্লি জেট, সাবট্রপিক্যাল ও ওয়েস্টার্লি জেট। ঠিক আছে, এখন এর এক্সটেনশন কত, অবস্থান, আমরা অবস্থান আগে আলোচনা করলাম যে 30 থেকে 35, 30 থেকে 35। এর প্রধান বৈশিষ্ট্য মনে রাখবে, প্রধান বৈশিষ্ট্য এ হচ্ছে গিয়ে ঋতু অনুযায়ী মুভ করে কি,
ঋতু অনুযায়ী স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। তার মানে কখন স্থান পরিবর্তন করবে? একবার হচ্ছে গিয়ে সূর্যের উত্তরায়ণ এবং সূর্যের দক্ষিণায়নের ফলে। যখন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর, তার মানে 21শে জুন তারিখে যখন সূর্য যখন আমাদের কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তখন ও উত্তরে সরে যাবে। এবং 22শে ডিসেম্বর তারিখে যখন মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তখন কি হবে? শীতকালে কি হবে? শীতকালে এ দক্ষিণে সরে আসবে, মানে কি নিচের দিকে সরে আসবে। ডিসেম্বরে দক্ষিণে, আমি পুরোপুরি লেখাগুলো লিখছি না, দক্ষিণে সরে আসবে। তোমরা মন দিয়ে শোনো, সরে তাহলেই হবে, আসবে। কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা দরকার, কারণ এগুলো ইন্ডিয়ান মনসুনে এই জেট কিন্তু ভীষণ ভাবে প্রভাব বিস্তার করে। আমরা বলি না যে সাবট্রপিক্যাল জেটটি উত্তরে সরে যায়, আবার সাবট্রপিক্যাল জেটটি দক্ষিণে সরে আসে। তার আগে তোমাদেরকে এখানে দুটো কন্ডিশন বুঝতে হবে, একটা শীতকাল এবং একটি গ্রীষ্মকাল। শীতকালে কি হয়? শীতকাল এবং গ্রীষ্মকাল, এই সাবট্রপিক্যাল জেটের একটা শীতকালীন ক্যারেক্টারিস্টিক এবং হচ্ছে গিয়ে গ্রীষ্মকালীন ক্যারেক্টারিস্টিক বা সামার যে ক্যারেক্টারিস্টিক, সেটা আরেকটা এখানে লিখে রাখবে। সেটা হচ্ছে কি, এই সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি যে জেট, সেটার জন্য কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা হয়। যেমন পশ্চিমী ঝঞ্ঝা মানে আমাদের করমণ্ডল কোষ্ঠে কিন্তু বৃষ্টিপাতটা নয়, ঠিক আছে? এটা হয় অ্যাকচুয়ালি যেগুলো। হ্যালো, আমি বলো। বলছি স্যার, ওটা কি আছে 22, মানে 21শে জুনের পর ওটা কি আছে 22? বাইশে ডিসেম্বর 22শে ডিসেম্বর না? হুম, আচ্ছা 22শে ডিসেম্বর। আর এই জেটটির জন্যই কোথায়? পাঞ্জাব, উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে কি তোমার হিমাচল প্রদেশ, এগুলোতে কি হচ্ছে? বরফপাত হবে। হিমাচল প্রদেশ এবং তোমার হচ্ছে গিয়ে হরিয়ানা, দিল্লি, এগুলোতে কি শীতকালে বৃষ্টিপাত। আমরা বলি না মাঝে মধ্যে শীতকালে যে ডিসেম্বর মাসে যে এখনই গরম পড়ে গেল, ঠিক আছে, গরম গরম লাগছে, অ্যাকচুয়ালি ওটা কেন হচ্ছে? সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটের জন্য। কেন হচ্ছে সেটা আমরা এখন পরে আসছি। যদি কারো মাইক অন থেকে অফ করে দেবে, ঠিক আছে? এখন ছবি দেখো, আমি একটা অলরেডি করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়, ঠিক আছে? ছবিটা দেখো, শীতকালীন কন্ডিশনে কি হবে। এই আমাদের ইন্ডিয়া কান্ট্রি, এটা হচ্ছে হিমালয়, একটা আউটলাইন করা আছে। এখন শীতকালে কি হয়েছে? শীতকালে আমাদের যে সূর্য কোথায় না, 22শে ডিসেম্বর তারিখে আমরা জানি এটা সূর্য হচ্ছে গিয়ে মুভ করে গেছে। সূর্য কি মুভ করে? আমাদের যেহেতু ইলেকট্রিক্যাল যে পবৃত্তাকার কক্ষপথ, তার জন্য এই ব্যাপারটা হয়ে থাকে। তাহলে কি না, মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তার ফলে কি হবে? তার ফলে শিফট করে, প্রেসার বেল্ট গুলো তো বিভিন্ন শিফট করে যায়, উত্তর এবং দক্ষিণে শিফট করে। সেই জন্য কি হয়েছে, আমাদের যে প্রেসার বেল্টটা ছিল, কোনটা না আমাদের কর্কটীয় যে উচ্চচাপ বলয়, কোথায় যে কর্কটীয় উচ্চচাপ বলয়, সেটাও কি হয়েছে, সেটাও আস্তে আস্তে নর্থের দিকে, সাউথের দিকে নেমে এসছে। কারণ সূর্য চমকাচ্ছে কোথায়? সূর্য কোথায় আলো দিচ্ছে? দক্ষিণ গোলার্ধ আলো দিচ্ছে, মকরক্রান্তি রেখার উপর। সুতরাং প্রেসার বেল্ট যেটা ছিল সেটা নিচের দিকে নেমে এসছে। আর প্রেসার বেল্ট যদি নিচের দিকে নেমে আসে, তার মানে সেই কনসেপ্ট, কোন কনসেপ্ট? এই যে কনসেপ্ট দেখো, এই কনসেপ্ট মানে 30 এবং 35 কনসেপ্ট, এটাও তো নিচের দিকে নেমে আসবে। সুতরাং থার্মাল যে উইন্ডটা তৈরি হবে, সেটাও নিচের দিকে করে সৃষ্টি হবে। সুতরাং আমরা জেট স্ট্রিমের ক্ষেত্রে দেখবো যে শীতকালীন কন্ডিশনে কি হচ্ছে, বায়ু এই আসলো, জেট স্ট্রিম এখানে এসে, যেহেতু হিমালয় পর্বতমালা আছে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা তিব্বতের পাশ দিয়ে প্রবাহিত হবে, একটা এই দিক দিয়ে এসে প্রবাহিত হবে, আবার পরবর্তীতে মিশে যাবে। ঠিক আছে, তাহলে এটা কেন হচ্ছে শীতকালে? এটা কেন তোমার হচ্ছে গিয়ে এই জেটটা আমাদের ইন্দো গ্যাংগেটিক যে প্লেন আছে, সেই প্লেনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, বিহার, এগুলোর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে শিফট করে যাচ্ছে। শিফট করলে কি প্রেসার বেল্টটাও শিফট করছে। প্রেসার বেল্ট যদি শিফট করে, তাহলে জেট স্ট্রিমের যে পজিশনটা, সেই পজিশনটাও কিন্তু শিফট করছে, ঠিক আছে? পজিশন শিফট করার ফলে কি হচ্ছে, পজিশন যেই শিফট করছে, সেই ধরো এই যে বায়ুটা, এটা জেট স্ট্রিমটা আসছে কোথা থেকে? জেট স্ট্রিম তো আর একা একা আসে না, এদিকে একটা ব্রাঞ্চ চলে গেল এবং এইদিকে একটা ব্রাঞ্চ চলে গেল, ঠিক আছে? এটা তিব্বতের দিকে চলে গেল এবং এটা চলে আসলো তোমার ইন্দো গ্যাংগেটিক যে প্লেন আছে, সেই প্লেনের দিকে। এখন এখানে যেটা বললাম যে সাবট্রপিক্যাল জেট পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু সৃষ্টি করছে। তার আগে আরো একটা ছবি তোমাদেরকে দেখতে হবে,
দেখো এটা এটা আমাদের আছে আফ্রিকান কন্টিনেন্ট আছে, এটা আফ্রিকান কন্টিনেন্ট হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এটা একটু ছোট করে নিচ্ছি ম্যাপটাকে। এখানে আছে ভূমধ্যসাগর, ঠিক আছে, ভূমধ্যসাগর আছে, এখানে কাস্পিয়ান সাগর আছে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে কি, আমরা জানি তোমরা পড়েছো যে পশ্চিমী ঝঞ্ঝার মূল কারণ হচ্ছে কি তোমার ভূমধ্যসাগর থেকে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প। তাহলে আমরা জানি যে জেটটা প্রবাহিত হচ্ছে। ফার্দার আমি অন্য কালিতে দেখাই, একটু ওয়েট করো। তাহলে কি হবে দেখো, এই যে জেটটা এই জেটটা নিচের দিকে নেমে আসবে, মানে ভূমধ্যসাগরের উপর দিয়ে প্রবাহিত হবে। এসে কি হবে, এখানে ভাগ হবে দুটো, এটা এদিকে যাবে, একটা এদিকে আসবে। এটা হচ্ছে জেট। জেট বায়ু আসছে কোথা কোথা দিয়ে আসছে, এদিকে একটা গেল এবং এদিকে একটা গেল। আসছে কোথা দিয়ে, ভূমধ্যসাগর আছে, কাস্পিয়ান সাগর আছে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে কিভাবে পশ্চিমী ঝঞ্ঝাটা ঘটাচ্ছে, এই হচ্ছে গিয়ে সাবট্রপিক্যাল জেট। এখন আমরা এখানে আরেকটা কনসেপ্ট তোমাদের জানতে হবে যে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট মানে হচ্ছে গিয়ে বাংলায় এটাই কি বলা হচ্ছে, স্পেসিফিক হিটকে আপেক্ষিক উষ্ণতা এরকম কিছু একটা বলে, তাই তো? এখন আমরা জানি আপেক্ষিক যে হিট, ধরো আমি ধরে নিচ্ছি একই সাথে এটা এখানে ওয়াটার আছে এবং এটা হচ্ছে ল্যান্ড আছে, ল্যান্ড সারফেস আছে। এখন আমরা জানি স্থলভাগ হচ্ছে যত তাড়াতাড়ি উষ্ণ হয় তত তাড়াতাড়ি কিন্তু শীতল হয়। ঠিক আছে, এবং জলভাগ কি হয়, জলভাগ যত তাড়াতাড়ি উষ্ণ হয় ঠিক তত তাড়াতাড়ি কিন্তু শীতল হতে পারে না। এটা হচ্ছে স্পেসিফিক এই হিট, ওর হতে কিন্তু টাইম লাগে। তাহলে এই কনসেপ্টটা এখানে কি হয়, এখানে জলভাগ যেহেতু উষ্ণ থাকে, তাহলে কি হবে, জলভাগ উষ্ণ থাকার কারণে অনেকক্ষণ ধরে যেহেতু উষ্ণ থাকে, সেই জন্য উষ্ণ থাকার কারণে কি হবে, এখানে বায়ুর আপওয়ার্ড কিন্তু মুভমেন্ট হবে, আপওয়ার্ড মুভমেন্ট হবে। তার মানে হচ্ছে কি, এখানে যে গরম বায়ু সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এখন এই যে জেট বায়ুটা যেটা ভূমধ্যসাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে দেখো কি হয়েছে, যেটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট বলা হয়। এ কি, এ আসছে কোথা দিয়ে, এ আসছে ভূমধ্যসাগরের উপর দিয়ে। ভূমধ্যসাগরের উপর দিয়ে যখন আসছে তখন কি, ও কি আর একা একা আসছে, ও কি নিয়ে আসছে, ও ভূমধ্যসাগরের যে গরম বাতাসটা উপরে উঠেছে, এই যে তোমার স্পেসিফিক হিটের ক্ষেত্রে যে গরম বাতাসটা উপরে উঠেছে, এটাকেও ও সাথে করে নিয়ে আসছে। এই গরম বাতাসকেও কন্টিনিউ সাথে করে ক্যারি করে কোন দিকে নিয়ে আসছে, ইন্ডিয়ার দিকে নিয়ে আসছে, তিব্বতের দিকে নিয়ে আসছে, ইন্ডিয়ার দিকে নিয়ে আসছে। এবং গরম বাতাসটা ইন্ডিয়াতে আসার ফলে কি হচ্ছে, একটু গরম অনুভূত হচ্ছে। এখন তোমরা জানো যে এই গরম বাতাস শুধুমাত্র গরমই থাকে না, ভূমধ্যসাগর থেকে যেহেতু আসছে, জলভাগ থেকে যেহেতু আসছে, কি আছে সেখানে, সেখানে তোমার আছে ওয়াটার ভেপার আছে। সেই ওয়াটার ভেপার ক্যারি করে নিয়ে আসছে এবং একটা সার্টেন টাইমের পর, এমনটা নয় যে আজকে জলীয় বাষ্প এখান থেকে উঠলো, এখান থেকে জলীয় বাষ্প উঠলো সাথে সাথে নিয়ে আসলো, পশ্চিমী ঝঞ্ঝা হয়ে গেল। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, হয়তো 10 দিন কি 15 দিন কি 16 দিন এরকমের একটা ব্যাপার। ঠিক আছে, এখন এই যে প্রথমে কি গরম বাতাস উঠবে, এই গরম বাতাসকে ক্যারি করে নিয়ে আসবে সাবট্রপিক্যাল যে ইস্টার্লি জেট, ওয়েস্টার্লি জেট আছে সেটা নিয়ে আসবে। এবং নিয়ে আসবে কি, এবং সেখানে এই যে লখনৌ, তারপর হচ্ছে কি ইউপি, তোমার হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ, এগুলোতে কি গরম অনুভূত হবে। এবং কি, এবং এক সময় কি হবে, এখান থেকে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বাড়বে এবং এই জলীয় বাষ্প কি, যেগুলো উত্তরাখণ্ড আছে, হিমাচল আছে, কাশ্মীর আছে, এগুলোতে কি, এগুলোতে তুষারপাত ঘটাবে। এবং তার থেকে নিচে যেমন পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, দিল্লি আছে, উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, এগুলোতে কি কি সৃষ্টি করবে না, এগুলোতে প্রিসিপিটেশন সৃষ্টি করবে, বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, তাহলে দেখলাম আমি পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিভাবে তোমার হচ্ছে গিয়ে এই যে সাবট্রপিক্যাল যে জেটটা আছে সেটা কিভাবে পশ্চিমবঙ্গ এই তোমার হচ্ছে কি আমাদের যে ইন্ডিয়ার যে ক্লাইমেট সেটার উপর প্রভাব বিস্তার করছে। এটা একটা গেল, এটা হচ্ছে শীতকালীন অবস্থায়। কিন্তু এখন গ্রীষ্মকালে কি হয় দেখো, এটা শীতকালীন কন্ডিশন গেল। এখন গ্রীষ্মকালে কি হবে, এটা ক্লিয়ার হয়েছে, শীতকালের ব্যাপারটা গেল। গ্রীষ্মকালে কি হয় দেখো, গ্রীষ্মকালে কি হবে, গ্রীষ্মকালে এই যে আমার এখানে আছে কি আছে, এখানে ট্রপিক অফ ক্যান্সার আছে, মানে কর্কট ক্রান্তি রেখা আছে। সুতরাং 21শে জুন তারিখে সূর্য এখানে লম্বভাবে কিরণ দেবে। তার মানে কি হয়েছে, তার মানে আমার যে প্রেসার বেল্টটা সেটা সেটা কি, সেটা আরো উত্তরে সরে যাবে, যেটা নর্মালি থাকার কথা এখানে, যেহেতু সূর্য এখানে কিরণ দেবে লম্বভাবে, সেই জন্য সেটা উত্তরে সরে যাবে। উত্তরে সরে যাওয়ার কারণে কি হবে, সেই কনসেপ্ট যে কলামগুলো নিয়েছিলাম 30 থেকে 35, সেটাও উত্তরে সরে যাবে। সেটা যখন উত্তরে সরে যাবে তখন জেট বায়ু যেটা সৃষ্টি হচ্ছিল সেটাও আরো উত্তরের দিকে সৃষ্টি হবে। মানে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি যেটা যেটা সৃষ্টি হচ্ছিল নর্মাল কন্ডিশনে, যখন সূর্য এখানে লম্বভাবে কিরণ দেবে তখন তো এখানটা সৃষ্টি, এখানটা কি আমরা কি বলি এটাকে,
এটাকে বলে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস, মানে নিরক্ষীয় অঞ্চলের মতো হাবভাবের। সুতরাং এখানে তো আর জেড ওয়াইডের সৃষ্টি হবে না, কারণ এখানে টেম্পারেচার তুলনামূলকভাবে সব জায়গায় সমান। সুতরাং এই জেটটা কোথায় সৃষ্টি হবে? আরো উত্তরের দিকে সৃষ্টি হবে। এই জন্য কি হয়, গ্রীষ্মকালে এই জেটটা সরাসরি হিমালয়ের উত্তরে সরে যায়, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটটা সরে যায় বলেই তো তোমার মৌসুমি যে বায়ু, সেই মৌসুমি বায়ু ভারতে ঢুকতে পারে আর কি। ঠিক আছে, সুতরাং এটা মনে মনে রাখো যে হচ্ছে কি এই জেটটা কিভাবে তোমার হচ্ছে কি উত্তরে সরে যাচ্ছে এবং মৌসুমি বায়ুর আগমনের পথ, সেই পথকে সুগম করছে। ঠিক আছে, পথকে সুগম করছে। এই অবধি ক্লিয়ার হয়েছে? দেখো, এই অবধি ক্লিয়ার। এরপরে দেখো, যেহেতু মৌসুমী বায়ুর আমি কথা বললাম, এরপরে আরেকটি জেট সম্বন্ধে জানবো, সেটি হচ্ছে কি তোমার ট্রপিক্যাল ইস্টার্লি জেট বা পূবালি জেট যেটাকে আমরা বলি। এর উৎপত্তি কিভাবে দেখো, পূবালি জেট বা ইস্টার্লি বা ট্রপিক্যাল ইস্টার্লি বলা হয় এটাকে, ট্রপিক্যাল ইস্টার্লি জেট। এটার ক্যারেক্টারিস্টিক কিছু কিছু লিখবে, যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটার এক্সাক্ট কোনো ডিরেকশন নেই। ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিমে হবে, মানে এক্সাক্ট বলতে এক্সাক্ট যে পূর্ব থেকে প্রবাহিত হবে এরকম নয়, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। কেন উৎপত্তি এটা আমি বলছি, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এটার এটার এক্সটেনশন আরেকটা বলি, যদি তুমি জায়গার দিক দিয়ে বিচার করো, তাহলে তিব্বত থেকে মাস্কারিন যে আইল্যান্ড আছে, মাস্কারিন দ্বীপ মাদাগাস্কারের কাছে আছে, সেই মাস্কারিন দ্বীপ পর্যন্ত কিন্তু প্রবাহিত হয়। আর এটির জন্যই কিন্তু আমাদের যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ুর ফর্ম হয়েছে। এখন আমরা দেখব যে এই পূবালি জেট ফর্ম কিভাবে হচ্ছে। ঠিক আছে, আমাদের ভাগ আছে, যেমন আমরা পড়লাম পোলার ফ্রন্ট জেট, ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল জেট, সেরকম এটা আছে গিয়ে তোমার ট্রপিক্যাল ইস্টার্লি জেট। সুতরাং একটা ছবি করো, এটা যে তিব্বত প্লেটু, এটা গ্রেটার হিমালয়, এটা মিডিল হিমালয়, এটা লেজার হিমালয়। ছবিটা দেখা যাচ্ছে? এটা হচ্ছে গিয়ে তোমার বে অফ, মানে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল বলাটা ভুল। ঠিক আছে, এখন এটা হচ্ছে তিব্বত। এখন দেখো গ্রীষ্মকালে কি হয় না, গ্রীষ্মকালে হচ্ছে গিয়ে আমরা জানি যে 21শে জুন তারিখে আমাদের কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, এবং এই যে তিব্বত, এটা হচ্ছে তিব্বত যে প্লেটু বা তিব্বত যে মালভূমি আছে, সেই তিব্বত মালভূমিতে কি হয় বলতো, তিব্বত মালভূমি অনেকটা প্রায় 4000 মিটার উঁচুতে সারফেস থেকে, আমি অ্যাভারেজ ধরি, যদি 4 থেকে 6000 যে মিটার, সেই মিটার উঁচুতে অবস্থান করছে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে এখানের যে বায়ুতে হচ্ছে কি তোমার বায়ুর কণার পরিমাণ কম, তার মানে হচ্ছে কি কনসেন্ট্রেশনটা কম আছে। ঠিক আছে, মানে বায়ুর কণার পরিমাণ কম। তাহলে কি হবে, তাহলে এখানে অল্প যদি আলো পায়, অল্প যদি সূর্যের আলো পায়, এখানের বায়ুটা কি হবে, খুব দ্রুত গরম হয়ে যাবে। কারণ কি, কারণ এখানে মলিকিউলস কম আছে বায়ুতে। দ্রুত গরম হয়ে যাওয়ার ফলে কি হবে, দ্রুত গরম হয়ে যাওয়ার ফলে এখানের বায়ুটা উপর দিকে উঠবে। কি, এখানের বায়ুটা উপরের দিকে উঠবে। কেন দ্রুত গরম হবে? প্রথম কারণ হচ্ছে গিয়ে এখানের যে বায়ু, সেই বায়ুতে বায়ুর কণার পরিমাণ কম আছে, এবং এটা একটা ফ্ল্যাট সারফেস। ঠিক আছে, এর ফলে কি হবে, বায়ুটা দ্রুত উপরের দিকে গরম হয়ে উঠবে। ঠিক আছে, উপরের দিকে গরম হয়ে উপরের দিকে উঠবে। এখন এখানে তোমার এটা হচ্ছে কি করেছি না, এখানে করেছি হচ্ছে কি তোমার কি করেছি, এখানে হচ্ছে কি এটা ইন্ডিয়ান ওশিয়ান করেছি। এখানে মাস্কারিন আইল্যান্ড কি বলেছি আমি, যে মাস্কারিন আইল্যান্ড আছে। মাস্কারিন আইল্যান্ডে কি হয়, আমি লিখে দিচ্ছি মাস্কারিন আইল্যান্ড, ম্যাস্কারিন দ্বীপ। ম্যাস্কারিন দ্বীপে কি হয়, বায়ু নিচের দিকে নেমে আসে, বায়ু নিচের দিকে নেমে আসে। বায়ু নিচের দিকে নেমে আসার ফলে মাস্কারিন আইল্যান্ডে স্থলভাগে সারফেসে থাকে হাই প্রেসার। এবং বায়ু যেহেতু নিচের দিকে নেমে আসছে, উপরে কি থাকবে, উপরে থাকবে লো প্রেসার। ঠিক তিব্বতে কি হয়েছিল, তিব্বতে বায়ু উপরের দিকে উঠছিল। আমরা জানি বায়ু যদি উপরের দিকে ওঠে কি হয়, বায়ু যদি উপরের দিকে উঠে, উপরের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারে বায়ুর কণার পরিমাণ বৃদ্ধি পায়, এবং উপরে কি হয়,
উপরে একটা একটা হচ্ছে কি হাই প্রেসার জোন সৃষ্টি হয়, হাই প্রেসার জোন সৃষ্টি হয়। তাহলে দেখো ইন্ডিয়ার মধ্যেই তিব্বতীয় যে মালভূমি তার উপরে সৃষ্টি হচ্ছে হাই প্রেসার, এবং মাস্কারিন যে আইল্যান্ড আছে তার উপরে সৃষ্টি হচ্ছে লো প্রেসার। তাহলে হাই প্রেসার এবং লো প্রেসার, আমরা জানি হাই প্রেসার থেকে বায়ু লো প্রেসারের দিকে প্রবাহিত হয়। সুতরাং এই আপার ট্রোপোস্ফিয়ারে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হয়। এই যে বায়ুটা আপার ট্রোপোস্ফিয়ার দিয়ে যাচ্ছে, আপার ট্রোপোস্ফিয়ার দিয়ে যে বায়ুটা যাচ্ছে এটাকেই বলা হচ্ছে পূবালি জেট। পূবালি জেট, এটাকে যদি ছবিতে দেখো, পূবালি জেট কোথায় হবে বলো তো? ছবিতে যদি দেখো, ঠিক এই ছবিটা যদি দেখো, আচ্ছা এটা নয় যেটা আমি এটা করেছিলাম, এটা হ্যাঁ এই ছবিটা দেখো, তাহলে কি হবে? এখানে আছে গিয়ে তোমার মাদাগাস্কার, এখানে আছে মাদাগাস্কার, মাদাগাস্কার, এখানে আছে মাস্কারিন আইল্যান্ড, এখানে আছে মাস্কারিন আইল্যান্ড। আর তিব্বতীয় যে প্লেটু, এখানের ওপরে কি হয়েছে? ওপরে হাই প্রেসার সৃষ্টি হয়েছে এবং এর উপরে কি হয়েছে? লো প্রেসার। তাহলে বায়ু কোন দিক থেকে আসবে? এখানে আছে তোমার নিরক্ষরেখা, ঠিক আছে? বায়ু এই দিক থেকে আসবে, এই দিক থেকে। তাহলে কোন দিক থেকে আসছে? উপরে বায়ু আসছে এদিক থেকে, পূব দিক থেকে আসছে। এই জন্য পূব দিক থেকে যেহেতু আসছে, এটা উপরে কিন্তু নিচে নয়, যেহেতু উপরের দিক থেকে আসছে এই জন্য এটাকে বলা হয় পূবালি বা ইস্টার্লি বলা হয়। এখন এখানে এসে নিচে সারফেসে আবার ডিপ করবে, সারফেসে নেমে এখানে আবার এই বায়ু তোমার হচ্ছে গিয়ে নিচের দিকে প্রবাহিত হবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে এর দিকে প্রবাহিত হবে, ঠিক আছে? এইটা গেল হচ্ছে কি ট্রপিক্যালি ইস্টার্লি জেট। এগুলো যখন আমরা মনসুনে আসবো তখন আরো ইন ডিটেলসে আসবো, ঠিক আছে? এখন আরো একটি জেট আছে, সেই জেটটি হচ্ছে কি, আরো দুটি জেট আছে, সেটি হচ্ছে কি তোমার পোলার নাইট জেট স্ট্রিম। কি? পোলার নাইট জেট স্ট্রিম। পোলার নাইট জেট স্ট্রিম এটা কি না? পোলার নাইট জেট স্ট্রিম কেন নাইট বলা হয় না? হচ্ছে কি যখন মেরু অঞ্চলে দীর্ঘ 6 মাস রাত থাকে, সূর্যের আলো দেখা যায় না, তখন এই যে জেটটা, সেই জেটটা সৃষ্টি হয়, তাই জন্য এটাকে নাইট জেট বলা হয়। এবং পোলে যেহেতু সৃষ্টি হচ্ছে এই জন্য সেটাকে বলা হয় পোলার নাইট জেট। পোলার নাইট জেটের কিছু ক্যারেক্টারিস্টিক লিখো, তারপরে কিভাবে সৃষ্টি হয় সেটা আমি বলছি। এটি মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবাহিত হয়। এই একটি মাত্র জেট আছে, সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার প্রবাহিত হয়। আরেকটি জিনিস বলা হলো না, মনে রাখবে ট্রপিক্যাল যে ইস্টার্লি জেটটা আছে সেটা অস্থায়ী প্রকৃতির। ট্রপিক্যাল ইস্টার্লি জেটটা সেটা হচ্ছে অস্থায়ী প্রকৃতির, শুধুমাত্র গ্রীষ্মকালেই কিন্তু ট্রপিক্যাল ইস্টার্লি যে জেট সেটি দেখা যায়। এটি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবাহিত হয়। এর হাইট কখনো কখনো 20 কিলোমিটার পর্যন্ত চলে যায়। এটাও থার্মাল তাপমাত্রার কারণে হয়। এটি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করে। কেন মুভ করে সেটাও আসছি, এগুলো লিখে রাখো। বিপরীতে যায় বা চলে। আর পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড পিএসসি তৈরি করে। আর এটি হচ্ছে সিজনাল, কি ঋতুভিত্তিক, মানে শুধুমাত্র শীত ঋতুতেই দেখা যাবে, ঠিক আছে? এখন কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো, পোলার নাইট জেট স্ট্রিম কিভাবে সৃষ্টি হয়। এই আমাদের পোল, এখানে আমি ধরলাম এটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে? সরি, এটা হচ্ছে 80 ডিগ্রি করো, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো এই পোলে একবারে 90 ডিগ্রিতে যদি তুমি দেখো, এখানে যদি এয়ার কলামটা নাও, এখানে যদি এয়ার কলামটা নাও, অপেক্ষাকৃত এর থেকে কি হবে? অপেক্ষাকৃত এর থেকে ঠান্ডা। 90 ডিগ্রিতে একবারে পোলে আছে, মানে একবারে তোমার হচ্ছে শীতল। কিন্তু 80 ডিগ্রিতে যেগুলো এয়ার কলাম গুলো থাকবে, 80 ডিগ্রিতে যে এয়ার কলাম গুলো থাকবে সেগুলো কি হবে? সেগুলো ওর তুলনায় কি হবে? ওর চারিদিকেই থাকবে। এটা যদি আমি বার্ডস আই ভিউ দেখি তাহলে কি হবে? তাহলে ধরো আমি এটা করে নিই, এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বা, আর তার চারিদিকে আছে কি? তার চারিদিকে আছে 80 ডিগ্রির সার্কেলটা। তার আগে এটা দেখো, তাহলে দেখো আমি কি বলেছি? তাহলে বলেছি যে হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি তোমার বায়ু ঠান্ডা, ঠান্ডা থাকার কারণে 90 ডিগ্রিতে সব থেকে বেশি ঠান্ডা।
ঠান্ডা থাকার কারণে কি হবে, এখানে বায়ু সব থেকে বেশি ডিপ করবে নিচের দিকে, ডিপ করবে, নিচের দিকে নেমে আসবে। তার মানে সারফেসে এখানে হাই প্রেসার থাকবে, কিন্তু আশেপাশের 80 ডিগ্রিতে যেটা থাকবে, 80 ডিগ্রিতে যেগুলো থাকবে, 80 ডিগ্রিতে যেগুলো থাকবে, 80 ডিগ্রিতে যেগুলো থাকবে সেগুলো কি এটার থেকে তুলনামূলকভাবে কম, মানে তোমার হচ্ছে কম ঠান্ডা থাকার কারণে নিচগুলো কি থাকবে, নিচে থাকবে হচ্ছে কি তোমার লো প্রেসার, নিচে থাকবে লো প্রেসার, এবং উপরে কি থাকবে, উপরে থাকবে হাই প্রেসার, উপরে থাকবে হাই প্রেসার, উপরে হাই প্রেসার, উপরে হাই প্রেসার, উপরে হাই প্রেসার, উপরে হাই প্রেসার, এদিকে হাই প্রেসার, মাঝখানে থাকছে লো প্রেসার। এই যে তুমি যদি বার্ডস আই ভিউ দেখো তখন কি হবে, এটা উপর থেকে দেখছো এবং আপার ট্রোপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা প্রবাহিত হয় সেটা দেখছো, মাঝখানে কি থাকছে, মাঝখানে কি থাকবে এখানে, না এখানে যেহেতু বায়ু ডিপ করছে নিচের দিকে, এই জন্য মাঝখানে এখানে থাকবে ওপরে ট্রোপোস্ফিয়ার, আপার ট্রোপোস্ফিয়ারের লো প্রেসার, এবং চারিদিকে কি থাকবে, এখানে হাই প্রেসার, এখানে হাই প্রেসার, এখানে হাই প্রেসার, এখানে হাই প্রেসার, এখানে হাই প্রেসার। তাহলে নর্মালি বায়ু কোন দিকে যাবে, নর্মালি বায়ু তো হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে যাওয়ার কথা, তাই তো, হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে যাবে। সুতরাং বায়ু কি হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে যেতে থাকবে, কিন্তু এখানে কোরিয়ালিস ফোর্স সর্বাধিক, তাই না, কোরিয়ালিস ফোর্স এখানে সর্বাধিক। সুতরাং বায়ুর কে ডিফ্লেক্ট করবে কোন দিকে, এদিকে ডিফ্লেক্ট করবে, এইদিকে ডিফ্লেক্ট করবে, সরি এদিকে ডিফ্লেক্ট করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে ডিফ্লেক্ট করবে, এইদিকে ডিফ্লেক্ট করবে। আবার ধরো এইদিকে আসার কথা, এটা হচ্ছে কি এইদিকে ডিফ্লেক্ট করবে, এইদিকে ডিফ্লেক্ট করবে, সরি এদিকে ডিফ্লেক্ট করবে, এইদিকে ডিফ্লেক্ট করবে, এইভাবে চক্রাকারে কিন্তু চলতে থাকবে, চক্রাকারে চলতে থাকবে, এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। এই যে জেটটা যেটা ফর্ম হচ্ছে, এই জেটটা যেটা ফর্ম হচ্ছে, এটাই হচ্ছে কি তোমার পোলার নাইট যে জেট, সেই নাইট জেটটা কেন সৃষ্টি হচ্ছে, না আপারে শুধুমাত্র একটা সার্টেন পয়েন্টে লো প্রেসার আছে এবং চারিদিকে তাকে ঘিরে হাই প্রেসার আছে। সুতরাং হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে যখন বায়ু যেতে থাকবে, তখন কি হচ্ছে, তখন এখানে আমরা জানি যে মেরু অঞ্চলে কোরিয়ালিস ফোর্স সর্বাধিক, এখন এখানে ডিফ্লেকশনও বেশি হবে। সুতরাং ডিফ্লেকশন কি যেতে দেবে না, ওকে ঘুরিয়ে দেবে। তাহলে কি এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে না বায়ুটা, এদিক থেকে এদিকে যাচ্ছে না, ঘড়ির কাঁটা তো এইদিকে ঘোরে, তাহলে এইভাবে 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 কিন্তু ঘুরতে থাকবে। এই যে জেটটা, এই জেটটা শুধুমাত্র শীতকালে দেখা যায়, এই জেটটাকে বলা হয় কি, এই যে জেটটা, এই জেটটাকে বলা হচ্ছে পোলার নাইট জেট, পোলার নাইট জেট। ঠিক আছে, এখন আরো একটি জেট আছে, সেটি হচ্ছে কি তোমার সোমালি জেট, সোমালি জেট। আচ্ছা এই ছবিটা দেখো, এই ছবিটা সোমালি জেট, তাহলে কি আছে, আমি এখানে লিখছি সোমালি জেট, সোমালি জেট, সোমালি জেট। এখন সোমালি জেট হচ্ছে কি তোমার, সোমালি যে জায়গা, সেই জায়গা থেকে শুরু হয়। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে ইথিওপিয়ান হাইল্যান্ড আছে বা ইথিওপিয়ান মালভূমি আছে, ইথিওপিয়ান মালভূমি। গ্রীষ্মকালে কি হবে দেখো, গ্রীষ্মকালে যেহেতু আমাদের সূর্য উত্তর গোলার্ধের উপর লম্বাভাবে কিরণ দেয়, এই জন্য কি হবে, এখানে ইথিওপিয়ান যে উচ্চভূমি, তাহলে আমি লিখে দিচ্ছি এটা কি, না এটা ইথিওপিয়ান মালভূমি বা ইথিওপিয়া মালভূমি। আর এর পাশে এখানে আছে, এখানটা আছে সোমালি, এখানে আছে সোমালি, তাহলে এটাও লিখে দিলাম, এটা হচ্ছে সোমালি, এটা হচ্ছে সোমালি। এখন এটা আমি ছবিতে করেছিলাম, এটা মাদাগাস্কার, ঠিক আছে, মাদাগাস্কার। মাদাগাস্কারের হচ্ছে কি, এখানে আছে কি কি, এখানে মাদাগাস্কারের উত্তরের যে অংশ, মাদাগাস্কারের উত্তরের অংশে আছে কি তোমার, এখানে নিচে আছে হাই প্রেসার। আমরা মাস্কারিন হাইল্যান্ড আমরা অলওয়েজ জানি যে মাস্কারিন হাইল্যান্ড, এখানে আছে কি তোমার হাই প্রেসার, এখানে হাই প্রেসার। এখন এই যে ইথিওপিয়া যে মালভূমি, সেই মালভূমিতে কি হবে, সেই মালভূমির আশেপাশে, আপার ট্রোপোস্ফিয়ার দেখা যাচ্ছে কি, আপার ট্রোপোস্ফিয়ার, এটা আপার ট্রোপোস্ফিয়ার, কখনোই সারফেসের কথা আমরা কিন্তু বলছি না। এই ইথিওপিয়ান মালভূমির আপার ট্রোপোস্ফিয়ারে একটি কি হয়, একটি লো প্রেসার জোনের সৃষ্টি হয়, একটি লো প্রেসার জোনের সৃষ্টি হয়। এবং এই যে মাদাগাস্কার যে আইল্যান্ড আছে, সেই মাদাগাস্কারের যে উত্তরের দিকের যে অংশ আছে, সেই উত্তরের দিকের অংশে উপরিভাগে হাই তোমার হচ্ছে কি হাই প্রেসার জোন সৃষ্টি হয়, এটা মনে রাখবে, হাই প্রেসার জোন সৃষ্টি হয়। সুতরাং আপার ট্রোপোস্ফিয়ারে আমরা কোথায় পেলাম, তাহলে একটা দেখছি মাদাগাস্কারের যে নর্দার্ন পোর্শন আছে, সেই নর্দার্ন পোর্শনের উপরিভাগে কি হচ্ছে, হাই প্রেসার সৃষ্টি হচ্ছে, এবং ইথিওপিয়ান যে মালভূমি আছে, সেই ইথিওপিয়ান মালভূমির উপরিভাগে লো প্রেসার সৃষ্টি হচ্ছে আপার ট্রোপোস্ফিয়ারে। এবং এর ফলে কি হবে, এই হাই প্রেসার থেকে বায়ু লো প্রেসারের দিকে যেতে থাকবে,
ঠিক আছে, এর একটি শাখা ইথিওপিয়ার এই দিক দিয়ে এইদিকে প্রবাহিত হবে, এবং একটি শাখা ইথিওপিয়ার মাঝখান দিয়ে ভারতের দিকে প্রবাহিত হবে। এই যে শাখাটি সোমালির উপর দিয়ে ভারতের দিকে প্রবাহিত হয় সেটিকে বলা হয় সোমালি জেট, মনে রাখবে, সেটিকে বলা হয় সোমালি জেট। তাহলে আমি আরেকবার সোমালি জেটটা বলছি, কি না ইথিওপিয়ান যে মালভূমি আছে সেই ইথিওপিয়ান মালভূমির আপার ট্রপোস্ফিয়ারের লো প্রেসারের সৃষ্টি হয়, এবং মাদাগাস্কার যেখানে আছে মাদাগাস্কারের উপরি অংশে হাই প্রেসারের সৃষ্টি হয়, এবং হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু যেতে থাকে এবং একটি জেট স্ট্রিম সৃষ্টি করে। একটি শাখা ইথিওপিয়ানের যে হচ্ছে কি পশ্চিম দিক বরাবর সাহারার দিকে চলে যায়, এবং অপর একটি শাখা সোমালির উপর দিয়ে আরব সাগরের উপর দিয়ে ঢুকে যাচ্ছে ভারতের দিকে ঢুকে যাচ্ছে, এবং এটিকে বলা হচ্ছে কি যে শাখাটি সোমালির উপর দিয়ে ভারতে ঢুকছে সেই শাখাটিকে বলা হচ্ছে সোমালি জেট। কেউ এটিকে জেট বলতে, কেউ কোনো ভৌগোলিক এটিকে জেট বায়ু বলতে নারাজ। ঠিক আছে, এটির গতিবেগও সেরকম ভাবে দেখা যায় না, আবার এটি ইন্ডিয়ান মনসুনকে সেইভাবে কোনো প্রভাব বিস্তারও কিন্তু সেইভাবে করে না। আবার অনেকে বলছে না এটা ইন্ডিয়ান মনসুনকে ধাক্কা দেয় বা পুশ করে, যেহেতু এখান থেকে জলীয় বাষ্প যাবে ও আরো ঠেলা দেয়, তার ফলে কি হচ্ছে মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়ে। এটা আমাদের সারফেস থেকে মোটামুটি 1 কিলোমিটার উচ্চতায় এটা কিন্তু দেখতে পাওয়া যায়, মনে রাখবে, সারফেস থেকে 1 থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় এই যে সোমালি যে জেট সেই জেট দেখতে পাওয়া যায়। এটা একমাত্র গ্রীষ্মকালে দেখা যায়, এটাও সিজনাল, এটা কিন্তু শীতকালে এই জেট কিন্তু দেখা যায় না। ঠিক আছে, তাহলে এই কটা গেল তোমাদের জেট বায়ুর শ্রেণী বিভাগ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে?